হ্যালো স্টুডেন্টস, মাধ্যমিক ভৌতবিজ্ঞানের থার্ড চ্যাপ্টার মানে রাসায়নিক গণনা বা কেমিক্যাল ক্যালকুলেশনসের আজকে দ্বিতীয় দিন। প্রথম দিনে আমরা বেসিক কিছু ধারণা বা কনসেপ্ট ডেভেলপ করার চেষ্টা করেছিলাম, যেখানে আমরা বলেছিলাম যে একটা রাসায়নিক বিক্রিয়া, সেখানে বিক্রিয়ক থাকবে, বিক্রিয়াজাত পদার্থ থাকবে, সমীকরণটা ব্যালেন্স করতে হবে। তারপরে আমরা সেইখান থেকে সেই বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থগুলোর সম্পর্কে কিছু ইনফরমেশন পাবো। ব্যালেন্সড ইকুয়েশনে ব্যালেন্স করার সময় সামনে যে সংখ্যাগুলো বসানো হয় সেগুলোকে আমরা বলেছিলাম স্টয়চিওমেট্রিক কোইফিশিয়েন্ট বা স্টয়চিওমেট্রিক সহগ। এই সংখ্যাগুলো ওই পার্টিকুলার পদার্থগুলোর মোল সংখ্যাকে ডিনোট করে, যদি তারা গ্যাসীয় হয় তাদের আয়তনকে ডিনোট করে, এবং অবশ্যই তাদের অণুর সংখ্যাকেও ডিনোট করে। এবং এখান থেকে আমরা তাদের ভর সংক্রান্ত একটা কীভাবে ক্যালকুলেট করতে হবে তার একটা ধারণা পেয়েছিলাম, যে তাদের যে স্টয়চিওমেট্রিক সহগগুলো আছে সেইগুলোকে আমরা তাদের আণবিক বা পারমাণবিক ভর মানে মোলার ভর দিয়ে গুণ করব, তাহলেই আমরা তাদের ভর পেয়ে যাব। এইবার আজকে আমরা এই সংক্রান্ত গাণিতিক সমস্যা সমাধান করব। পরবর্তী ভিডিওতে মানে থার্ড ভিডিওতে আমরা বাষ্প ঘনত্ব, পরম ঘনত্ব ইত্যাদি কাকে বলে বা সেই সংক্রান্ত একটু কনসেপ্ট নিয়ে সেই অনুযায়ী মানে সেই কনসেপ্টগুলো ব্যবহার করে আমরা তারপরে কিছু গাণিতিক সমস্যা আরও সমাধান করব। এবার আজকের গাণিতিক সমস্যাগুলো সমাধান করার জন্য আমাদের তিনটে ইনফরমেশন ইমিডিয়েটলি দরকার লাগবে। এই তিনটে ইনফরমেশনই তোমাদের জানা রয়েছে। প্রথম দুটো হচ্ছে আমরা ক্লাস 9-এর মোলের ধারণা, সেই চ্যাপ্টার থেকে রিক্যাপ করে নেব বা রিভাইজ করে নেব যে কোন দুটো কনসেপ্ট আমাদের কাজে লাগছে। আর থার্ডটা হচ্ছে ক্লাস 10-এরই যেটা সেকেন্ড চ্যাপ্টার গ্যাসের আচরণ, সেইখান থেকে। তো এই তিনটে জিনিসকে কাজে লাগিয়ে আমরা আজকের আমাদের সমস্যাগুলোর সমাধান করব। তো প্রথমটা হচ্ছে আমরা যেটা বলতে চাইছি আমি, সেটা হচ্ছে যে মোল সংখ্যা। মোল সংখ্যা মানে হচ্ছে মোল সংখ্যা, এটাকে আমরা এন দিয়ে ডিনোট করি, এন। সো দিস ইকুয়াল টু ভর, ভর মানে ডাব্লু, ডাব্লুটাকে অবশ্যই গ্রামে থাকতে হবে, ডিভাইডেড বাই ভর ডিভাইডেড বাই আমরা লিখব মোলার ভর। ঠিক আছে, এখন আমি আগের দিন বলেছিলাম যে মোলার ভর ব্যাপারটা অণু হলে মোলার ভর মানে আণবিক ভর, পরমাণু হলে মোলার ভর মানে পারমাণবিক ভর। এখন তোমরা দেখবে হয়তো যে বইতে যখন এই সূত্রগুলো লেখা আছে তখন ম্যাক্সিমাম জায়গাতেই কী আছে, মোল সংখ্যা ইকুয়াল টু ভর বাই আণবিক ভর লেখা আছে। আণবিক ভর অবশ্যই কারেক্ট, ভুল না, কিন্তু মোলার ভর হলে ব্যাপারটা আরও বেশি জেনারেলাইজড হলো। জেনারেলাইজড মানে আমি আরও বেশি ব্রড একটা দিক তুলে ধরার চেষ্টা করলাম, কারণ এটা আণবিক ভরও হতে পারে, পারমাণবিক ভরও হতে পারে যদি আমরা পরমাণুর কথা ভাবি। ঠিক আছে, তো আমরা বেসিক্যালি কী লিখছি, আচ্ছা এটাকে আমরা মোলার ভরটাকে এম দিয়ে প্রকাশ করি, বড় হাতের এম। তাহলে বিষয়টা দাঁড়ালো যে এন ইকুয়াল টু ডাব্লু বাই এম। ঠিক আছে, এই ডাব্লুটা যে গ্রামে প্রকাশ করতে হবে এটা যাতে আমরা ভুলে না যাই, তাই জন্য আমি সব জায়গাতে ব্র্যাকেটে গ্রামটা লিখছি। ধরা যাক কোনো কোয়েশ্চেনে বলা থাকলো যে 10 কেজি একটা পদার্থ নেওয়া হয়েছে, তাহলে 10 কেজি যদি হয় তাহলে আমরা এখানে ওজনের জায়গায় 10 বসাতে পারবো না, ওটাকে গ্রামে কনভার্ট করে তারপরে বসাতে হবে 1000 দিয়ে গুণ করে। যাই হোক, এবার যেটা বলছি তাহলে আমরা যদি এখান থেকে কোনো পদার্থের যদি ভর ক্যালকুলেট করতে যাই, ভর মানে ডাব্লু যদি ক্যালকুলেট করতে যাই তাহলে কি হবে, দেখো ডাব্লু ইকুয়াল টু কী হচ্ছে, এন ইন্টু এম না, এন ইন্টু এম মানে মোল সংখ্যা মানে, আচ্ছা আমি এখান থেকে যেটা বলতে চাইছি যে দুটো জিনিস পেতে পারি। একটা হচ্ছে যদি আমি কোনো অণুর কথা ভাবি, অণুর কথা যদি বলতে চাইছি আমরা, তখন আমরা বলবো যে ডাব্লু ইকুয়াল টু মোল সংখ্যা ইন্টু এম, এম মানে মোলার ভর। অণুর ক্ষেত্রে কি বললাম, মোলার ভর মানে আমরা লিখবো এবার আণবিক ভর, যেহেতু অণুর কথা বলছি তাই আণবিক ভর। আর যদি আমরা পরমাণুর কথা বলি তাহলে আমরা বলবো যে ইকুয়াল টু মানে কি, ডাব্লু ইকুয়াল টু এন ইন্টু পারমাণবিক ভর। ঠিক আছে, এরকম অনেক অঙ্ক থাকবে যেখানে এক পরমাণু কোনো পদার্থের কথা বলা থাকবে, কার্বন, তারপরে বিভিন্ন ধাতুগুলো, তো তাদের তো যেটা পরমাণু সেটাই হচ্ছে অণু, সুতরাং তাদের আণবিক ভর যা, পারমাণবিক ভরও তাই। সুতরাং তাদের ক্ষেত্রে তো আমরা আণবিক ভর কথাটা বলতেই পারি, কিন্তু পারমাণবিক ভর বলাটা বেটার হবে। সেজন্য আমরা দুটোর কোনোটাই না বলে যদি মোলার ভর বলি তাহলে একদম আমরা কারেক্ট বা পারফেক্ট থাকবো আর কি, মানে তাহলে কোনো মতোই আর সেটা ভুল হবে না। তো যাই হোক, আমরা এটা মনে রাখবো যে অণু থাকলে আমরা আণবিক ভর দিয়ে গুণ করব মোল সংখ্যাকে যদি ভর পেতে হয়, আর যদি পরমাণু হয় তাহলে পারমাণবিক ভর দিয়ে গুণ করব। এবার পারমাণবিক ভরগুলো কিন্তু মৌলিক পদার্থগুলোর পারমাণবিক ভর অন্তত প্রথম 30টার
এবং তারপরের কয়েকটা যেগুলো আমাদের খুব দরকার লাগে সেগুলো জেনে রাখা দরকার। হ্যাঁ, এবার পরীক্ষার সময় যখন অঙ্ক থাকবে কোয়েশ্চেন পেপারে, তখন ব্র্যাকেটে হয়তো দেওয়া থাকবে যে হাইড্রোজেনের পারমাণবিক ভর যে 1, সেটাও হয়তো দেওয়া থাকলো, কিন্তু ওটা দেওয়া থাকবে এই আনন্দে আমি যদি সেগুলো মুখস্থ না করি তাহলে পরবর্তী সময়ে অনেক সমস্যা হতে পারে। পরবর্তী সময় মানে আমি বলতে চাইছি ক্লাস 10 পর্যন্ত হয়তো কোনো সমস্যা হলো না, কিন্তু যদি তোমরা ক্লাস 11-এ ওঠো, সেখানে যদি তোমরা সায়েন্স পড়তে যাও, তাহলে দেখবে যে প্রচণ্ড তখন সমস্যা হচ্ছে। কারণ ওখানে আর কেউ তোমাকে বলে দেবে না যে হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, বা ক্যালসিয়ামের পারমাণবিক ভর 40, বা সিলভারের পারমাণবিক ভর 108, কেউ বলে দেবে না। ওইগুলো কিন্তু একদম নিজেকে জানতেই হবে। সুতরাং এখন থেকে সেই জানাটা অভ্যেস করা খুব দরকার। এটা হচ্ছে আমাদের 1 নম্বর ইনফরমেশন, যেটা আজকে দরকার অঙ্কগুলো করার সময়। 2 নম্বর হচ্ছে যেটা আমরা জানবো, সেটা হচ্ছে মোলার আয়তন। মোলার আয়তন মানে 1 মোল পদার্থ তার আয়তন। অবশ্যই সেটা গ্যাসীয় পদার্থ, ঠিক আছে? 1 মোল গ্যাসীয় পদার্থের এনটিপিতে আয়তন হয় 22.4 লিটার, মানে হচ্ছে 22,400 মিলিলিটার। এইটা আমাদের জানতে হবে, অঙ্ক করার সময় কাজে লাগবে, বিশেষ করে যখন আমরা আয়তন সংক্রান্ত কোনো অঙ্ক করব। আমি একটু পরে বলছি যে অ্যাকচুয়ালি 3 ধরনের অঙ্ক আমাদের করতে হয়, তো সেখানে আমাদের এটা কাজে লাগবে। আচ্ছা, এইখানে একটা কথা বলে রাখা দরকার যে এই যে আমি লিখে দেবো এনটিপি মানে হচ্ছে নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার। তোমরা নিশ্চয়ই গ্যাসের আচরণ চ্যাপ্টারে পড়েছো। এনটিপি মানে হচ্ছে এই যে নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার। তার টেম্পারেচারটা কত? 273 কেলভিন, মানে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। আর প্রেশারটা কত? 1 atm। এক বায়ুমণ্ডলীয় চাপ, মানে যেটাকে আমরা বলি 76 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপ বা 760 মিলিমিটার পারদস্তম্ভের চাপ, তো সেইটা হচ্ছে 1 atm, ঠিক আছে? এইবার এখানে একটা অ্যাডিশনাল একটা ইনফরমেশান বলে রাখি, জেনে রাখা দরকার এটা আমাদের। সেটা হচ্ছে মডার্ন কনভেনশনে আমরা এনটিপির বদলে আরেকটা টার্ম ব্যবহার করি, সেটা হচ্ছে এসটিপি। এখনকার দিনে এটা ব্যবহার হয় এসটিপি। তবু আমাদের যেহেতু এত অ্যাডভান্স জানার দরকার থাকে না, তাই আমরা ওই এনটিপি দিয়েই কাজ চালিয়ে নিই। যদি অঙ্কের মধ্যে মেনশান করে দেয়, কি মেনশান করে দেয় তার আগে এটা বলে রাখি যে এসটিপিতে নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। তো সেই স্ট্যান্ডার্ড টেম্পারেচারটা কত? একই, সেম 273 কেলভিন বা 0 ডিগ্রি সেলসিয়াস। সমস্যা নেই, সমস্যা হচ্ছে এইখানটায় 1 atm এর জায়গায় এইখানে লেখা থাকে 1 বার। স্ট্যান্ডার্ড প্রেশার কত? 1 বার, ঠিক আছে? আরেকটা ইনফরমেশন হচ্ছে এই 1 atm ইউনিটটা আসলে বার ইউনিটের প্রায় কাছাকাছি, জাস্ট একটু বড় তার ভ্যালুটা একটু বড়। যেহেতু টেম্পারেচারটা সেম আছে, আমরা বলতে পারি যে এসটিপি এবং এনটিপিতে টেম্পারেচার কনস্ট্যান্ট। এবার বয়েলের সূত্র তোমরা পড়েছো, টেম্পারেচার যদি কনস্ট্যান্ট হয় তাহলে পিভি ইকুয়াল টু ধ্রুবক হয়, মানে চাপ এবং আয়তনের গুণফল ধ্রুবক। এবার যেই আমি 1 atm থেকে 1 বারে নিয়ে চলে গেলাম বিষয়টাকে, 1 atm থেকে যখন 1 বারে চলে গেলাম, বারটা নিশ্চয়ই ছোট একক, বোঝাই যাচ্ছে। 1 atm মানে বারের সঙ্গে 1.013 গুণ করতে হবে। যত বার হবে চাপের মান, তার সঙ্গে এইটা গুণ করতে হবে, তাহলে সামান্য একটু বাড়বে ভ্যালুটা। তাহলে আমরা বলতে পারি যে এটিএম বিষয়টা একটু বড় আর বারটা একটু ছোট একক। তাহলে যেই আমি এটিএম থেকে বারে চলে গেলাম, তার মানে চাপের মানটা একটু কমে গেল। তাহলে চাপের মান যদি একটু কমে যায়, তাহলে চাপ এবং আয়তনের গুণফলটাকে ধ্রুবক রাখার জন্য, ধ্রুবক মানে ফিক্সড রাখার জন্য, যদি এটার ভ্যালু একটু কমে যায় তাহলে এটার ভ্যালু একটু বাড়াতে হবে। তো এই যে ভলিউমের মানটা বা আয়তনের মানটা একটুখানি বেড়ে গেল, এইবার এটা বেড়ে গিয়ে হয়ে যায় 1 মোলের জন্য, মানে 1 মোল গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে এসটিপিতে এইটা হয়ে যায় 22.7 লিটার। 22.4টা সামান্য বেড়ে গিয়ে 22.7 হয়ে যায়। এইবার যেটা আমার বলার, খুব মন দিয়ে শুনবে, সেটা হচ্ছে যে এই যে একে যা বললাম আমি এসটিপি সংক্রান্ত, এসটিপি মানে 1 বার মানে 22.7 লিটার, এইগুলো আমাদেরকে, বা এই যে রিলেশনটা, এইটা আমাদের অ্যাজ এখন মনে রাখার কোনো দরকার নেই। কারণ মাধ্যমিক পরীক্ষাতে আমাদের সাধারণত আমরা যদি পরীক্ষাতে মানে কোয়েশ্চেনে যদি এসটিপি কথাটাও বলা থাকে, তাও আমরা 1 atmটাকেই ধরবো, ঠিক আছে? যদি প্রশ্নের মধ্যে একদম স্পেসিফিক্যালি 1 বার চাপ
এটা যদি উল্লেখ করা না থাকে তাহলে আমরা কখনোই 22.7 1 বার এগুলো নিয়ে চিন্তাই করব না। আমরা সবসময় এনটিপি বলা থাক, এসটিপি বলা থাক, যাই বলা থাক, আমরা এই 1 এটিএম এটাকেই ধরে রাখবো। উষ্ণতার মান তো সমান, ওটা নিয়ে কোনো চিন্তা নেই, কিন্তু চাপের মানটা আমরা 1 এটিএমই ধরবো যদি না একবার বলা থাকে। ঠিক আছে, তাহলে সেকেন্ড পয়েন্ট থেকে আমাদের আপাতত জানতে হবে কোনটা, এই যে এইটুকু, যে মোলার আয়তন হচ্ছে 22.4 লিটার, মানে 22,400 ml। তাহলে ফার্স্ট হয়ে গেল, সেকেন্ড হয়ে গেল। থার্ড যে ইনফরমেশনটা আমাদের এই মুহূর্তে দরকার সেটা হচ্ছে, অনেক সময় এবার এই যে দুটো ইনফরমেশন আমি দিলাম, এই দুটো হচ্ছে ক্লাস 9-এর মোলের ধারণা চ্যাপ্টার থেকে, বুঝতেই পারছো। থার্ড ইনফরমেশনটা হচ্ছে এবার ক্লাস 10-এর গ্যাসের আচরণ চ্যাপ্টার থেকে, এখানে আমরা P1V1/T1 ইকুয়াল টু P2V2/T2 এই ফর্মুলা ব্যবহার করে আমরা কি করব, যে কোনো একটা গ্যাসের কথা বলা থাকবে, কোনো একটা গ্যাসের আয়তন দেওয়া থাকবে, এবার সেই আয়তনটা দেওয়া থাকবে কোন কন্ডিশনে, কোন চাপ এবং উষ্ণতায়, অন্য যে কোনো চাপ এবং উষ্ণতায় এক্সেপ্ট এনটিপি। এনটিপি ছাড়া অন্য যে কোনো উষ্ণতায় বলা থাকবে। এনটিপি মানে যে 273 কেলভিন আর 1 এটিএম। ধরো বলা থাকলো যে 1 এটিএমের বদলে বলা থাকলো যে একটা এমন গ্যাস তোমাকে দেওয়া হয়েছে যে গ্যাসটার চাপ হচ্ছে 2 এটিএম এবং যে গ্যাসটাকে রাখা আছে 300 কেলভিন উষ্ণতায়। এই অবস্থায় গ্যাসটার আয়তন হচ্ছে 5 লিটার, এরকম একটা ইনফরমেশন দেওয়া আছে। ধরো এইবার আমরা আগের দিন কি জানলাম, যে রাসায়নিক সমীকরণ থেকে আয়তন জানা যেতে পারে, সামনে যেটা স্টয়চিওমেট্রিক সহগ থাকে সেখান থেকে আয়তন জানা যেতে পারে। তবে আয়তনটা জানা যেতে পারে, এবার সেই আয়তনটা হচ্ছে কোন আয়তন, এসটিপি বা এনটিপিতে আয়তন, অন্য কোনো চাপ বা উষ্ণতার জন্য নয় কিন্তু। তাহলে যখনই অন্য কোনো চাপ বা উষ্ণতায় আয়তন দেওয়া আছে, সঙ্গে সঙ্গে আমাদের প্রথম কাজ হচ্ছে ওটাকে কনভার্ট করে নেওয়া কিসে, এসটিপি বা এনটিপিতে। তাহলে এই যে দেখো, এটা যদি P1V1T1টা যদি ওই অন্য কন্ডিশনটা হয়, আর P2V2/T2 এটা যদি হয় এসটিপি কন্ডিশন, তাহলে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করে আমরা কি লিখবো, এখানে পি চাপের জায়গায় কত লিখবো, 2 এটিএম, আয়তনের জায়গায় লিখবো 5 লিটার, আর এর জায়গায় লিখবো 300 কেলভিন ইকুয়াল টু, তাহলে এসটিপিতে কত হবে, 1 এটিএম, চাপ আয়তন কত এটাই বের করতে হবে, তাই লিখবো V2, আর উষ্ণতা কত 273 কেলভিন। তাহলে এই ইকুয়েশনটা সলভ করে আমাদের আগে V2 বের করে নিতে হবে, কারণ এই আয়তনটা হচ্ছে কোন শর্তে, 1 এটিএম এবং 273 কেলভিন মানে এনটিপিতে। এনটিপিতে যেই আমি ভলিউম পেয়ে গেলাম, সেইখান থেকে আমি তার এবার মোল সংখ্যা বের করতে পারবো, তার ভর বের করতে পারবো যদি মোলার ভর জানা থাকে। সুতরাং এই তিনটে জিনিস আমাদের এই মুহূর্তে দরকার লাগবে। দেখো, আমরা আগের দিন জানলাম যে রাসায়নিক সমীকরণ থেকে আমরা বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থের ভর জানতে পারি, আমরা তাদের মোল সংখ্যা জানতে পারি। মোল সংখ্যা জানতে পারি মানেই মোল সংখ্যা থেকে আমরা অণুর সংখ্যা জানতে পারবো অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করে, তা অণু সংখ্যাটা আর আলাদা করে লিখছি না। আর আমরা জানতে পারি হচ্ছে আয়তন। এই তিনটে জিনিস জানতে পারি। এখন এই তিনটের মধ্যে যে কোনো দুটো জিনিসের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে অঙ্কগুলো করার মাধ্যমে। মানে কি, মানে যে কোনো একটা জিনিসের ধরো ভর দেওয়া থাকবে, বলা হবে যে অন্য আরেকটি জিনিস যেটা তৈরি হচ্ছে সেখান থেকে তার কত মোল তৈরি হবে বা তার কত আয়তন তৈরি হবে এসটিপিতে, ঠিক আছে। বা ধরো একজনের আয়তন দেওয়া আছে, সেখান থেকে অন্যজনের মোল সংখ্যা বের করতে বলতে পারে, অন্যজনের ভর বের করতে বলতে পারে, বা অন্যজনের আয়তনটাই বের করতে বলতে পারে, ঠিক আছে। আমি বলতে চাইছি যে কোনো একজনের ভর দেওয়া আছে, সেখান থেকে অন্য আরেকজনের কী বের করতে বলতে পারবে, ভর, মোল সংখ্যা, আয়তন, তিনটেই বা তিনটের মধ্যে যে কোনো একটা বা দুটো। কোনো একজনের মোল সংখ্যা দেওয়া আছে, সেখান থেকে অন্যজনের মোল সংখ্যা বের করতে বলতে পারে, ভর বের করতে বলতে পারে, বা আয়তন বের করতে বলতে পারে, সব কিছু, ঠিক আছে। যে কোনো একজনের তিনটে ইনফরমেশনের মধ্যে একটা দেওয়া থাকবে, অন্যজনের তিনটেই ইনফরমেশন বের করতে বলতে পারে, বা দুটো বা একটা। এই হচ্ছে অঙ্ক। এবার এইগুলোর উপরে বেস করে বিভিন্ন রকমের নাম দেওয়া হয়। যদি একটার ভর দেওয়া আছে আর একটারও ভর বের করতে বলে, তখন আমরা তার নাম দিই ভর সংক্রান্ত গাণিতিক সমস্যা। যদি একজনের আয়তন দেওয়া থাকে আরেকজনের ভর বের করতে হবে, তাহলে আমরা বলি যে ভর আয়তন সংক্রান্ত গাণিতিক সমস্যা। কিন্তু ওই সমস্ত হেডিংয়ের চক্করে গিয়ে লাভ নেই, আমাদের অঙ্কগুলো করতে পারা নিয়ে হচ্ছে কথা। সুতরাং আমরা সরাসরি এবার অঙ্কে চলে যাচ্ছি। দেখো, প্রথম অঙ্কটা হচ্ছে, এখানে তিনটে পার্ট আছে। প্রথম কথা হচ্ছে 20 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কত গ্রাম CO2 উৎপন্ন হবে, কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হবে, এবং উৎপন্ন CO2 গ্যাসের এনটিপিতে আয়তন কত হবে, কত ml হবে, এই হচ্ছে প্রশ্ন। এইবার
প্রথম কথা হচ্ছে যে কোনো এই ধরনের প্রবলেম সলভ করার জন্য প্রথমে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে এই অঙ্কের মধ্যে যা যা ইনফরমেশান দেওয়া আছে সেইখান থেকে আমাদের সংশ্লিষ্ট যে রাসায়নিক সমীকরণটা ইকুয়েশানটা কী হবে সেইটা আমাদেরকে জানতে হবে। ইকুয়েশান কিন্তু সবসময় কোয়েশ্চেনে দেওয়া থাকবে না, কোনো কোনো প্রশ্নে রাসায়নিক সমীকরণ দেওয়া থাকবে। কোন প্রশ্নে দেওয়া থাকবে? যে সমস্ত ক্ষেত্রে ওই রাসায়নিক সমীকরণগুলো মাধ্যমিকের সিলেবাসে নেই সেই সমস্ত ইকুয়েশানগুলো দেওয়া থাকবে। কিন্তু তোমরা নিশ্চয়ই জানবে যে এরপরে আমাদের একটা চ্যাপ্টার আছে যেখানে আমরা H2S, অ্যামোনিয়া, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড ইত্যাদির প্রস্তুতি বিক্রিয়া এইসব পড়ি। তো সেই চ্যাপ্টারে এবং তারপর ধরো ধাতুবিদ্যা চ্যাপ্টারেও দু একটা এরকম রাসায়নিক বিক্রিয়া রয়েছে। তো যে সমস্ত রাসায়নিক বিক্রিয়াগুলো আমাদের সিলেবাসে আছে সেই সংক্রান্ত বা যেগুলো ধরো আমরা নিচু ক্লাসে পড়ে এসেছি 8, 9-এ, সেই ধরনের রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু ওই সমীকরণটা প্রশ্নে দেওয়া থাকবে না, তার বদলে এরকম একটা কিছু বলা থাকবে। আমাদের বুঝে নিতে হবে যে এইটার মানে হচ্ছে এই যে ক্যালসিয়াম কার্বনেট CaCO3, ক্যালসিয়াম কার্বনেট প্রথম কথা তার সংকেত জানতে হবে CaCO3, তাকে আমরা উত্তপ্ত করছি। উত্তপ্ত করার জন্য আমরা এরকমভাবে ইকুয়েশান দিই, যে ইকুয়েশানের উপর একটা এরকম ডেল্টা সাইন দিই। ডেল্টা মানে হচ্ছে উত্তপ্ত করা হচ্ছে, এবং উত্তপ্ত করলে এটার বিয়োজন বিক্রিয়া ঘটে, মানে এটা ভেঙে যায়, ক্যালসিয়াম অক্সাইড তৈরি হয় আর কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। এটা আমাদেরকে জানতে হবে। ওরা ধরে নিচ্ছে যে আমরা এটা জানি, যদি এটা না জানি তাহলে সেইটা আগে থেকে আমাদের শিখে নিতে হবে। এবার প্রথম কথা হচ্ছে যে তাহলে কোয়েশ্চেনে যা বলা আছে সংশ্লিষ্ট রাসায়নিক সমীকরণ লিখলাম। সেকেন্ড কাজ হচ্ছে সমীকরণটাকে ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করার জন্য সামনে স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট বসাতে হবে। এখন এই পার্টিকুলার কেসটাতে এই সমীকরণটা অলরেডি ব্যালেন্সড, মানে আমরা যদি দেখি ক্যালসিয়াম পরমাণুর সংখ্যা একটা, অক্সিজেন 3টে, এখানে একটা, দুটো, 3টে মিলে গেল, কার্বন এখানে একটা, কার্বন এখানে একটা, মানে সব কটা পরমাণু সংখ্যা এদিকে ওদিকে সমান। আমরা আগের দিন বলেছিলাম পরমাণু সংখ্যা সমান মানেই হচ্ছে ভরের নিত্যতা সূত্র বা POAC আমরা বলছিলাম, যে প্রিন্সিপাল অফ অ্যাটম কনজারভেশন। যাই হোক, এবার কথা হচ্ছে তাহলে এটা ব্যালেন্স হয়ে গেল। তাহলে প্রথম কাজ হচ্ছে ইকুয়েশান জানতে হবে, দ্বিতীয় কথা তাকে ব্যালেন্স করতে হবে। এইবার আসল কাজটা শুরু হবে। এইবার যে জিনিসগুলোর কথা এখানে বলা হচ্ছে সেইগুলোর আণবিক ভর জানতে হবে। আণবিক ভর কী করে জানবো? কোনো একটা সংকেতের মধ্যে যে যে পরমাণু আমি দেখছি, ক্যালসিয়াম, কার্বন, অক্সিজেন, তাদের পারমাণবিক ভর জানতে হবে। এবার এইগুলো ধরে নেওয়া হচ্ছে যে আমরা অলরেডি জেনেছি, এই পারমাণবিক ভর, পরমাণু ক্রমাঙ্ক ইত্যাদি নিচু ক্লাসে আমরা পড়ে এসেছি, সুতরাং সেইগুলো আমরা জানি বলে এরা ধরে নিচ্ছে। যদিও কোয়েশ্চেনের মধ্যে এটা বলা আছে এক্ষেত্রে যে ক্যালসিয়াম হচ্ছে 40, মানে ক্যালসিয়ামের পারমাণবিক ভর 40, অক্সিজেনের 16, কার্বনের 12, এটা বলে দিয়েছে। এটা জেনারেলি বলে দেয়, তবু এটা আমাদের জেনে রাখতে হবে আলাদা করে, মানে আমাদের মুখস্থ রাখতে হবে। তাহলে আমরা আণবিক ভর কী করে গণনা করি? ধরো ক্যালসিয়াম কার্বনের আণবিক ভর বের করতে হবে, মোলার ভর বা আণবিক ভর বের করতে হবে। তাহলে আমাদেরকে এটা জানতে হবে যে ক্যালসিয়াম কার্বনেটে একটা ক্যালসিয়াম আছে তার জন্য 40, একটা কার্বন আছে তার জন্য 12, অক্সিজেনের হচ্ছে 16 করে, 3টে আছে, 3 16 48, সব যোগ করলে যা হবে সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনের আণবিক ভর। প্রত্যেকটার ক্ষেত্রেই তাই। তাহলে এখানে 40 + 16 56 হয়ে গেল আণবিক ভর। এর ক্ষেত্রে কত? 12 প্লাস হচ্ছে 16 দুগুণে 32, 12 + 32 মানে 44। এবার আণবিক ভর যখন আমরা গণনা করব তখন কিন্তু সামনে এখানে যদি কোনো সংখ্যা থাকেও সেই সংখ্যাটা কিন্তু দিয়ে গুণ হয়ে যাবে না। সংখ্যাটা কিন্তু আণবিক ভর বের করার সময় ওটার কোনো ভূমিকা নেই। আণবিক ভর মানে শুধুমাত্র এই সংকেতের মধ্যে আমরা যাদেরকে দেখতে পাচ্ছি তাদের পারমাণবিক ভরের মোট যোগফল। ঠিক আছে? তাহলে যে কোনো প্রবলেম সলভ করার জন্য শুরুতে আমাদের যেটা জানতে হবে, 1 নম্বর হচ্ছে সমীকরণ জানতে হবে, 2 নম্বর হচ্ছে সেই সমীকরণটাকে ব্যালেন্স করতে হবে, 3 নম্বর হচ্ছে সেই সমীকরণে যাদের কথা বলা হচ্ছে, যে সমস্ত পদার্থগুলোর কথা বলা হচ্ছে তাদের আণবিক ভর জানতে হবে। আণবিক ভর জানার জন্য সেই সমস্ত পদার্থগুলোর মধ্যে উপস্থিত যে পরমাণুগুলো তাদের পারমাণবিক ভর জানতে হবে। এইটুকু জেনে নিয়ে তারপরে আমরা অঙ্কগুলো করতে পারবো। এইগুলো যদি স্টেপ বাই স্টেপ জানা না থাকে তাহলে অঙ্কগুলো করতে পারবো না। এইবার আমি যেটা বলতে চলেছি এটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে যে আমরা অঙ্কগুলোকে খুব লেংদি করব না, অনেক বড় বড় করে অনেকে মানে ঐকিক নিয়মের মতন করে লিখে অঙ্ক করে। আমরা ওইটাকে যতটা সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করব। নর্মালি অঙ্কগুলো যেভাবে বইতে দেওয়া থাকে
বা যেভাবে মাস্টারমশাইরা করান সেইভাবে আমি প্রথমে করে দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখো, তাহলে ক্যালসিয়াম কার্বনেট, তো এখানে আমি লিখছি 100 গ্রাম। কেন লিখলাম? কারণ ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর হচ্ছে 100, আর এটাকে আমরা গ্রাম আণবিক ভর বলি, তাই জন্য গ্রাম। এবারে সামনে কত আছে 1, তাই জন্য এখানে কিছু লিখিনি। আমি আগের দিন বলেছিলাম রাসায়নিক সমীকরণ থেকে আমরা ভর কী করে পাবো, আণবিক ভরের সঙ্গে স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্টটাকে গুণ করতে হবে। এবার এখানে তো প্রত্যেকটার ক্ষেত্রেই তো কোএফিসিয়েন্ট কত, 1 1 করে, তাহলে 1 দিয়ে গুণ করাও যা না করাও তাই, সুতরাং শুধুমাত্র আণবিক ভরটা লিখলেই হয়ে যাবে। ঠিক আছে, ক্যালসিয়ামের কত লিখবো 56, আর এখানে কত লিখবো 44। প্রথম কোয়েশ্চেন এ, কত গ্রাম CO2 উৎপন্ন হবে? ঠিক আছে, 20 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কত গ্রাম CO2 উৎপন্ন হবে? এখন ইকুয়েশন থেকে আমরা দেখতে পাচ্ছি যে 100 গ্রাম থেকে তৈরি হবে 44 গ্রাম, তাহলে 20 গ্রাম থেকে কত তৈরি হবে? এই তো কোয়েশ্চেন। তাহলে এক্ষেত্রে আমরা জেনারেলি যেটা করি সেটা হচ্ছে আমরা এরকম লিখি যে 100 গ্রাম CaCO3 থেকে উৎপন্ন হবে 44 গ্রাম CO2, তাহলে 1 গ্রাম থেকে কতটা তৈরি হবে? 44/100 গ্রাম, আর 20 গ্রাম থেকে কতটা তৈরি হবে? 44 × 20/100। ঠিক আছে, 5 হয়ে গেল, তাহলে হচ্ছে 5 × 8 = 40, 5 × 8 = 40, 8.8 গ্রাম CO2 উৎপন্ন হবে। এইভাবে জেনারেলি আমরা অঙ্কগুলো আমাদের বইতে থাকে বা আমাদেরকে এইভাবে শেখানো হয়। এবার সেকেন্ড, কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হবে? একই রকম, আবারও আমরা বলবো যে 100 গ্রাম থেকে তৈরি হয় 56 গ্রাম, তাহলে 20 গ্রাম থেকে তৈরি হবে কত গ্রাম? আবার একটা এরকম ঐকিক নিয়মের মতন করে করবো। আমি আবার এত বড় আর লিখছি না, এবার সেকেন্ড লেখাটা তোমরা করবে, মানে লিখে লিখে করার কাজটা তোমাদের। সেটা হচ্ছে আবারও আমরা লিখবো যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে, আচ্ছা আমি এইখানটাই করে দিচ্ছি মুছে দিয়ে, এটা তোমরা লিখে নিয়েছো আমি ধরে নিচ্ছি, এটাকে আমি বি করে দিলাম। তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে উৎপন্ন হবে 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড, তাহলে 1 গ্রাম থেকে তৈরি হবে 56/100, 20 গ্রাম থেকে তৈরি হবে 56 × 20/100, তাহলে 56/5, তার মানে কত হচ্ছে 5 11 55, 11.5, 11.5 হচ্ছে 55 1 10, 11.2, তাহলে 11.2 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড তৈরি হলো। হিসাব করলাম দুবার। এবার সি, আচ্ছা সি এরটা আমি এখন করছি না, কারণ সি এরটা একই নিয়মে। ঠিক আছে, এবার এই যে আমি এ আর বি দুটো এত বড় বড় অঙ্ক করলাম, এইটাকে এবার আমরা একটু অন্য অ্যাপ্রোচে করব। ঠিক আছে, যেটাতে করে করলে আমাদের মানে মোস্ট অফ দ্য টাইম আমাদের টাইম সেভ হবে, কম সময়ে করতে পারবো। এবার কিছু কিছু সময় থাকবে যখন আমাদের এইটাকে অ্যাভয়েড করা যাবে না, তখন আমরা এইভাবে ঐকিক নিয়মে আসবো। কিন্তু বেসিক্যালি বেশিরভাগ সমস্যা আমরা যেভাবে সমাধান করব, এইবার আমি সেইটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, প্রথম কথা হচ্ছে যে আমরা কি করব, এই যে সেকেন্ড টাইম এই যে আমি আরেকবার ক্যালকুলেট করলাম, এইটা করারই দরকার নেই। কেন দরকার নেই দেখো, সেটা হচ্ছে দেখো এখানে ওরা বলেছে যে ওরা ক্যালসিয়াম কার্বনেট কতটা নিয়েছে, 20 গ্রাম। আমরা প্রথমে হিসাব করলাম যে কার্বন ডাইঅক্সাইড কতটা তৈরি হয়েছিল, 8.8 গ্রাম। সেকেন্ডে ওরা বিতে বলছে যে তাহলে কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড তৈরি হবে। তাহলে ওইটার জন্য আবার এত বড় একটা না করে আমরা এখানে ভরের সংরক্ষণ সূত্র কাজে লাগাতে পারি। আমরা জানি যে দুদিকে মোট ভর কী হবে, সমান হবে। তাহলে যদি 20 হয়, যদি 8.8 হয়, তাহলে এটা অবভিয়াসলি 20 - 8.8, ঠিক আছে। তাহলে দেখো 11.2 এসে গেছে, কিন্তু এত বড় ক্যালকুলেশন আর দরকার নেই। আমরা সিম্পলি এরকম লিখবো যে ভরের নিত্যতা সূত্র থেকে পাই বিক্রিয়কের মোট ভর, আমি লিখে দিচ্ছি বিক্রিয়কের মোট ভর ইকুয়াল টু বিক্রিয়াজাত পদার্থের মোট ভর। তাহলে আমরা লিখবো যে ভরের নিত্যতা বা ভরের সংরক্ষণ সূত্র যাই বলো না, সেইটা থেকে আমরা কি পাই যে এখানে আমাদের বিক্রিয়কে ক্যালসিয়াম কার্বনেটের ভর ইকুয়াল টু CaO এর ভর প্লাস CO2 এর ভর। এবার এটা আমরা নিচ্ছি 20, এটা যদি x হয় তাহলে ওটা হচ্ছে 8.8, তাহলে x ইকুয়াল টু 20। তাও এতটাও লেখার দরকার নেই, বুঝতেই পারছি আমরা, তবু পরীক্ষার খাতায় তো একেবারেই মুখে মুখে করে উত্তরটা লিখলে হবে না, তাই জন্য আমরা এইটুকু
দু লাইন একটু করে দেবো, কিন্তু অত বড় ঐকিক নিয়মের ক্যালকুলেশন করার কিন্তু দরকার নেই, কারণ দুজনের ভর পেয়ে গেছি যখন, আর একটার বিয়োগ করলেই পেয়ে যাবো। এবার আমি বলতে চাইছি যে আমরা যে অ্যাপ্রোচে করতে চাইছি অঙ্কটা, সেইটা একটু বলি। সেইটা দেখো, আমরা আগের দিন কি বলেছিলাম যে আমরা কোনো একটা ব্যালেন্সড ইকুয়েশন থেকে, ব্যালেন্স করা কোনো রাসায়নিক সমীকরণ থেকে আমরা কি জানতে পারি, মোল সংখ্যা, ভর জানার জন্য আমাদের আবার সেই স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্টকে মোলার ভর দিয়ে গুণ করতে হয়। কিন্তু সরাসরি আমরা এই যে সংখ্যাগুলো আমি লিখছি, এখানে লেখার দরকার নেই যদিও, এই যে সামনে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো থেকে আমরা সরাসরি কী পাই, মোল সংখ্যা পাই, অণুর সংখ্যা পাই। আমরা মোল সংখ্যাটা নিয়ে চলবো, ঠিক আছে। মোলের ভিত্তিতে আমরা যদি অঙ্কগুলো করতে যাই তাহলে আমরা দেখবো যে অনেক সময় কম লাগছে। কীরকম দেখো, এখানে অ্যাকচুয়ালি দেওয়া আছে কতটা, 20 গ্রাম। মোল মানে কি, একটু আগে বলেছিলাম ফর্মুলা, মোল মানে হচ্ছে ভর বাই মোলার ভর। তাহলে ক্যালসিয়াম কার্বনেটের মোলার ভর বের করে ফেলেছি আমরা কত, 100। তাহলে আমরা বলবো যে দিস ইকুয়াল টু 20/100। ভরকে যদি মোলার ভর দিয়ে ভাগ করে কি পেয়ে যাব, মোল পেয়ে যাবো না। তাহলে এত মোল হয়ে গেল, 0.2 মোল। তেমনি প্রথমটা কি আছে, কার্বন ডাইঅক্সাইড। তাহলে এটা 44, এর মোলার ভর হচ্ছে 44, তাই না? মোলার ভর হচ্ছে কত, 44। তো আচ্ছা ঠিক আছে, আমাদের কত মোল এটা বের করতে হবে সেটাকে আমরা বের করে নিই। মোল থেকে মোল বের করবো আমরা আগে। এবার ফর্মুলা দেখো, ফর্মুলা হচ্ছে কি, ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং। দুটো জিনিস, ধরো এ আর বি দুটো জিনিস আছে, তাহলে আমরা বলবো যে এ এর মোল সংখ্যা ডিভাইডেড বাই বি এর মোল সংখ্যা ইকুয়াল টু, প্রথমে আমি এটা ফর্মুলা লিখছি বলে এরকম বড় লাগছে, পরে আমরা এত বড় ফর্মুলাও লিখবো না, এটাকেও কী করে ছোটো করে লিখতে হয় সেটা বলছি। তা প্রথমে লিখবো যে এ এর স্টয়চিওমেট্রিক সহগ ডিভাইডেড বাই বি এর স্টয়চিওমেট্রিক সহগ, ঠিক আছে। এবার এর মোল সংখ্যা কত দিয়েছে আমাদের এখানে, এ আর বি কে, এ হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, বি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। কারণ প্রথম কোশ্চেনে দেওয়া আছে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, কোত্থেকে, 20 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে। তাহলে ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড CO2 তাদের সম্পর্ক চেয়েছে, তাহলে একজন হচ্ছে এ, একজন হচ্ছে বি। তা আমরা এটাকে একটা বক্স করে দিই, এই ফর্মুলাটা আমাদের মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। দুজনের মূল সংখ্যার অনুপাত দুজনের স্টয়চিওমেট্রিক সহগের অনুপাতের সমান, তাহলেই হয়ে যাবে। কী করে করবো দেখো, আমি এখানটায় করছি, ধরা যাক আমরা বলছি, এবার এইটাকে আমরা সংক্ষেপে কী করে লিখবো দেখো, এন লিখছি, এন মানে মূল সংখ্যা, তাহলে এন তার নিচে সাফিক্সে CaCO3, মানে এন অফ CaCO3 মানে ক্যালসিয়াম কার্বনেটের মোল সংখ্যা ডিভাইডেড বাই এন অফ CO2 কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা। এই দুটোর অনুপাত কার সঙ্গে সমান হবে, স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্টটাকে আমি এরমভাবে লিখছি SC সংক্ষেপে বোঝানোর জন্য। তাহলে SC অফ ক্যালসিয়াম কার্বনেট ডিভাইডেড বাই SC অফ CO2, ঠিক আছে। এবার দেখো কি হচ্ছে, আচ্ছা এটা থাক। ক্যালসিয়াম কার্বনেটের মোল সংখ্যা কত বেরিয়েছে আমাদের, 0.2। কার্বন ডাইঅক্সাইড আমরা মোল সংখ্যা বের করতে চাইছি, তাই এটা আমরা X ধরে নিলাম, বা এটাও রাখতে পারি, N অফ CO2 দিস ইকুয়াল টু স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট ক্যালসিয়াম কার্বনেটের ওপরে কত, 1, এর কত 1, তাহলে দিস ইকুয়াল টু 1/1। তাহলে N অফ CO2 কত বেরিয়ে গেল, N অফ CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা কত বেরিয়ে গেল, 0.2। এই যে আমরা মোল সংখ্যা পেয়ে গেলাম 0.2, এইখান থেকে আমরা ক্যালসিয়াম কার্বন ডাইঅক্সাইড কত গ্রাম এইটা বের করতে পারবো। গ্রাম মানে কি, W বের করতে হবে, ভর মানে কি N ইন্টু মোলার ভর। তাহলে CO2 মানে ভর, কার ভর, CO2-র ভর কত, CO2-র মোল সংখ্যা ইন্টু CO2-র আণবিক ভর, মোল সংখ্যা বের হলো 0.2, আণবিক ভর হচ্ছে 44। আমরা বললাম না একটু আগে যে কার্বন 12 আর অক্সিজেন 16 ইন্টু 2 32, তাহলে 12 আর 32 হয়ে গেল 44। তাহলে 0.2 এর সঙ্গে গুণ করলে হয়ে গেল 8.8 গ্রাম। ঐকিক নিয়মের অঙ্ক বাদ দিয়ে আমরা কি করলাম, সংক্ষেপে করলাম, মোল সংখ্যাটা খালি বের করে নিলাম। যখনই এরকম ভর দেওয়া থাকবে আমরা আগে মোল সংখ্যা বের করে নেব, মোল সংখ্যা থেকে আমরা মোল সংখ্যা বের করবো আগে,
মানে কোনো জিনিসের কত গ্রাম উৎপন্ন হবে, কত আয়তন উৎপন্ন হবে, যাই জানতে চাক না কেন আমরা আগে কত মোল উৎপন্ন হবে ওইটা বের করব। মোল থেকে খুব চট করে আমরা ভর পেয়ে যাব, আর মোল থেকে আমরা চট করে তার আয়তনও পেয়ে যাবো এসটিপিতে। দেখো এবার সিআরটা 1 সেকেন্ডে হয়ে যাবে। উৎপন্ন CO2 গ্যাসের এনটিপিতে আয়তন কত ml হবে। এবার আমরা কি জানলাম যে এটা তৈরি হয়েছিল কতটা, 0.2 মোল। এটা কোত্থেকে পেয়েছিলাম, যেহেতু ক্যালসিয়াম কার্বনেট আমরা 20 গ্রাম নিয়েছিলাম, 20 গ্রাম মানে 20/100, W/M মানে 0.2 মোল। যেহেতু এর সামনে 1 আছে, এরও সামনে 1 আছে, তাই এটা 0.2 মোল হলে এটাও 0.2 মোল। এইবার আমরা যেটা শিখেছিলাম যে মোলার আয়তন হচ্ছে 22.4 লিটার, মানে 1 মোলের আয়তন 22.4 লিটার। তাহলে সেখান থেকে আমরা পেয়ে যাবো এবার যে 1 মোল CO2 এর এনটিপিতে আয়তন হচ্ছে 22.4 লিটার 1 মোলের। তাহলে 0.2 মোল আমাদের তৈরি হয়েছে, তাহলে 0.2 মোলের এনটিপিতে আয়তন 22.4 ইন্টু 0.2 এত লিটার। দেখো ওরা মিলিলিটারে চেয়েছে, যদি মিলি বলতে হয় তাহলে এই 22.4 লিটার আমরা এক কাজ করি, আমরা প্রথমেই এটাকে 22,400 ml করে দিই, ঠিক আছে? তাহলে সব থেকে সুবিধা হবে। তাহলে 22,400 ইন্টু 0.2, তাহলে 22,400কে 2 দিয়ে গুণ করলে কত হয়, 44,800, কিন্তু 0.2 আছে তাই এতটা হয়ে গেল, এত ml মানে 4.48 লিটার। তাই ওরা ml চেয়েছে, লিটার লাগবে না, তবু এটা আনসার, ঠিক আছে? তাহলে কত আয়তন যদি চায় তাহলে কি করব, মোল সংখ্যার সঙ্গে এই 22.4 লিটার বা 22,400 ml গুণ করে দেবো। এখন এই প্রথম অঙ্ক বলে আমি এই লেখালাম। আবারও আমি বলছি এই ঐকিক নিয়মের দরকার নেই। আমরা কি লিখব, আমরা লিখব আরেকটা ফর্মুলা এরকম, যেরকম আমরা এন এর রেশিও ইকুয়াল টু স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট রেশিও একটা ফর্মুলা শিখলাম। সেকেন্ড ফর্মুলা একটা আমরা এরকম শিখবো এখন, যে এসটিপি বা এনটিপি যাই বলো না কেন, এনটিপিতে গ্যাসের আয়তন, এই ফর্মুলাটা লিখে রাখো, খুব ভালো ইম্পর্টেন্ট ফর্মুলা। এনটিপিতে গ্যাসের আয়তন ইকুয়াল টু মোল সংখ্যা ইন্টু 22.4 লিটার। এইটা হচ্ছে আমাদের একটা খুব সুন্দর একটা ইম্পর্টেন্ট ফর্মুলা। এই ফর্মুলা জানলে আমরা জাস্ট কত মোল সেটা বের করে নেব, 22.4 দিয়ে গুণ করে নেব। এইরকম এত বড় লেখা দরকার নেই, সিম্পলি ফর্মুলা ইউজ করবো, অঙ্ক করবো, বোঝানো গেল? কপি করো এটা। সেকেন্ড অঙ্কটা বলার আগে একটা জিনিস বলি তোমাদেরকে, হয়তো তোমাদের এরকম মনে হচ্ছে যে স্যার বলছেন যে কম সময় লাগবে, অথচ একটা অঙ্ক করতেই 15 মিনিট সময় লেগে গেল। অ্যাকচুয়ালি যেহেতু বইতে বিষয়টা অন্যরকমভাবে উপস্থাপন করা থাকে, বা নর্মালিও টিচাররা অন্যরকমভাবে করান, ভর বের করেন, তারপরে ওই ঐকিক নিয়মে ওইভাবে করেন। আমি যেহেতু একটা আলাদা অ্যাপ্রোচে করার চেষ্টা করছি, সেই কারণে আমি তোমাদেরকে একটু সময় নিয়ে 1, 2, 3টে অঙ্ক বোঝানোর চেষ্টা করছি। তোমরা এরপর যদি এই নিয়মটাতে সড়গড় হয়ে যাও, তোমরা দেখবে যে অটোমেটিক্যালি অনেক কম সময়ের মধ্যে তোমরা অঙ্কগুলো করে ফেলতে পারছো, ঠিক আছে? সুতরাং এখন 1 বা 2টো অঙ্ক করতে এত বেশি সময় লেগে যাচ্ছে, এইটা নিয়ে কিন্তু টেনশন নেওয়ার কোনো কারণ নেই। তো দেখো যে প্রথম এখানে বলছে যে 245 গ্রাম KClO3 পটাশিয়াম ক্লোরেট কে উত্তপ্ত করলে কত গ্রাম KCl উৎপন্ন হয়, কতটা অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়, এসব জানতে চেয়েছে। তাহলে এই ইকুয়েশনের ক্ষেত্রেও যেহেতু ওরা ধরে নিচ্ছে যে আমরা অক্সিজেন প্রস্তুতি ল্যাবরেটরিতে আমরা শিখেছি, সেখানে আমরা দেখেছি যে পটাশিয়াম ক্লোরেট KClO3 ওকে যদি উত্তপ্ত করা হয় 630 ডিগ্রি সেলসিয়াস অ্যারাউন্ড, তাহলে তৈরি হয় KCl এবং অক্সিজেন। এটা আমরা জানি, ছোটোবেলায় পড়েছি, সেই কারণে এই রিয়াকশান ওরা দেয়নি আমাদেরকে বুঝে নিতে হবে যে এটা হচ্ছে এই রিয়াকশান। এবার ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করার জন্য আমরা এখানে 2 বসাবো, এখানে 2 বসাবো, আর 6 মানে এখানে 3 বসাবো। ইকুয়েশন ব্যালেন্স হয়ে গেল। প্রথমে আমি লিখে রেখেছিলাম কী করতে হবে, প্রথমে এখানটায় লিখে রেখেছিলাম, প্রথমে সমীকরণ লিখতে হবে, সেকেন্ড স্টেপ হচ্ছে ব্যালেন্স করতে হবে, থার্ড স্টেপ হচ্ছে আমরা নর্মালি কী করি, আবার বলছি বইয়ের মেথডে আমরা সবার আণবিক ভর এখানে 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 লিখতে থাকি। তা আণবিক ভর আমরা নিচে লিখবো না, আমরা আণবিক ভরটা সাইডে ক্যালকুলেট করে রাখবো আপাতত, ঠিক আছে? তো দেখো পটাশিয়াম ক্লোরেট, একটা ক্লোরিন দেওয়া আছে 39, একটা পটাশিয়াম 39, ক্লোরিন হচ্ছে 35.5, কে হয়ে গেল, Cl হয়ে গেল, অক্সিজেন 16 করে 3 × 48, এটা যোগ করলে হয়ে যায় 122.5, ঠিক আছে? এটা কার জন্য, KClO3 জন্য। তাহলে KCl এর জন্য কত হবে, 39 আর 35.5, তাই না? 39 হচ্ছে পটাশিয়াম আর 35.5, তা কত হচ্ছে দেখো, 9 এর 5 14, 74, এটা হচ্ছে KCl। আর অক্সিজেন তো 32 আমরা জানি। এইবার দেখো আমাদের প্রথম কি কাজ হচ্ছে,
কতটা দেওয়া আছে আমরা দেখব, সেইটাকে গ্রামটাকে আমরা মোলে নিয়ে যাব। তাহলে আমরা যদি বলি যে এখানে 245 গ্রাম দেওয়া আছে, তাহলে আবারও n ইকুয়াল টু যেহেতু W/m, তাহলে W হচ্ছে 245, m হচ্ছে কত 122.5। দেখো এটা কত হয় 2 হয়ে যায়, তাই না, 2 মোল। তাহলে 2 মোল থেকে অক্সিজেন কত মোল তৈরি হবে সেটা আমরা বের করবো আগে বললাম। আচ্ছা অক্সিজেন তো না, শুরুতে দেওয়া আছে কত গ্রাম KCl তৈরি হয়, তাহলে কত গ্রাম তৈরি হয় জিজ্ঞেস করেছে, কত গ্রাম তৈরি হয়, কত গ্রাম থেকে তৈরি হয়, যাই জিজ্ঞেস করুক আমরা আগে মোল বের করবো। তাহলে কত মোল তৈরি হয় ওটাকে বের করি, ঠিক আছে। তাহলে এইখানে কত মোল তৈরি হবে দেখো, কী করে বের করবো আমরা, কি বললাম ফর্মুলা। এবার ফর্মুলাটাও আমরা আর ওই বড় ফর্মুলা লেখারও দরকার নেই, আমরা কি বললাম দুজনের মোল সংখ্যার অনুপাত দুজনের স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্টের অনুপাতের সমান। তাহলে মোল সংখ্যা কত, আচ্ছা ঠিক আছে লিখছি, মোল অফ KClO3 বাই মোল অফ KCl ইকুয়াল টু স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট অফ KClO3 আর স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট অফ KCl। তাহলে মোল কত দেখো 2 মোল, এটা কত এটাই বের করবো আমরা, KClO3 কত 2 আর এরও 2, তাহলে 2/2, তাই না। তাহলে n ইকুয়াল টু কত হয়ে গেল 2 হয়ে গেল তো। তাহলে এই যে 2 মোল তৈরি হচ্ছে, তাহলে কত গ্রাম KCl তৈরি হবে। এবার যেই nটা 2 বেরিয়ে গেল, তাহলে W কত হবে, n এর সঙ্গে কি গুণ করব মোলার মাস, তাহলে 2 এর সঙ্গে গুণ করে দেবো 74.5, যা হবে 149, তাই তো 149 গ্রাম হয়ে গেল, ঠিক আছে। আমাদের কোনো ঐকিক নিয়ম করতে হলো না, ডিরেক্ট আমরা পেয়ে গেলাম। কি করলাম, প্রথমে মোল বের করলাম। এবার এইখানে 245 বলেছে, এখানে 2 এসছে, আমরা দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি এই যে 2 থেকে যে আমরা এই যে n ইকুয়াল টু 2 বের করলাম না KCl এর জন্য, মানে এইটুকু না করলেও চলে যেত। কেন চলে যেত, আমরা ইকুয়েশন থেকেই দেখতে পাচ্ছি যে 2 মোল থেকে 2 মোলই তৈরি হয়, তা আমাদের দিয়েছে তো 2 মোলই। তাহলে 2 মোল থেকে যে 2 মোল তৈরি হয়, সেই 2টা আর কি ক্যালকুলেট করার দরকার ছিল না, কিন্তু যেহেতু আবার বলছি শুরুর দিকে, তাই আমি বলার চেষ্টা করছি, এমনিতে দরকারই পড়বে না। হ্যাঁ যদি এটা 245-এর জায়গায় সাপোজ এটা হয়তো 490 যদি দেওয়া থাকতো, 490, তাহলে এখানে 4 হতো আনসার, তখন আমাকে ক্যালকুলেট করতে হতো যে 4/n ইকুয়াল টু 2/2, সুতরাং n ইকুয়াল টু 4। যাই হোক আমরা ফার্স্ট আনসার পেয়ে গেলাম। সেকেন্ড আনসার হচ্ছে 1 ATM চাপে ও 273 কেলভিন উষ্ণতায় কত লিটার অক্সিজেন গ্যাস তৈরি হবে। এবার এই যেটা দেওয়া আছে না 1 ATM আর 273, এটা মানে তো NTP, তাই না। তাহলে NTPতে কত লিটার অক্সিজেন গ্যাস তৈরি হবে। তাহলে আবারও বলছি, যাই বের করতে বলুক না কেন, আগে আমরা কি বের করবো, মোল। তাহলে আমরা দেখতে পাচ্ছি আবারও দেখো 2 মোল থেকে কত মোল তৈরি হয়, 3 মোল। তাহলে আর ক্যালকুলেট করবো না, ঠিক আছে, 2 মোলই আমাদেরকে দেওয়া হয়েছে। তাহলে আমরা বুঝতেই পারছি যে অক্সিজেন 3 মোল তৈরি হবে। এবার কি বললাম, কত লিটার আয়তন বের করার ফর্মুলা কি বললাম, আয়তন বের করার ফর্মুলা বললাম মোল সংখ্যা ইন্টু 22.4, একটু আগে এখানটাই লিখেছিলাম আমি, মোল সংখ্যা ইন্টু 22.4, তাহলে 3 ইন্টু 22.4 লিটার, তা কত হয়ে যাচ্ছে, এত লিটার হয়ে গেল কমপ্লিট। অক্সিজেনের কত লিটার অক্সিজেন তৈরি হবে হয়ে গেল বি, ঠিক আছে। এবার তোমরা বলতে পারো আর কিছু একটু লিখতে হবে, তাহলে এমনি করে রাফে করে দিলে তো হবে না। তাহলে যদি লিখতে চাই তাহলে কি লিখবো, এটা নাম্বার A দিলে তুমি, নাম্বার A দিয়ে এটা হয়ে গেল বিতে। আচ্ছা আমি একটুখানি লিখে দিই, দেখো নাম্বার বির জন্য আমরা এটুকুই লিখবো যে উৎপন্ন O2 এর NTPতে আয়তন, যেহেতু ওটা যেটা দেওয়া আছে 273 আর 1 ATM ওটা মানে NTP, সো দিস ইজ ইকুয়াল টু 22.4 ইন্টু মোল সংখ্যা, আর মোল সংখ্যা আমাদের বেরিয়েছে কত 3 অক্সিজেনের, ঠিক আছে। তাহলে 67.2 এত লিটার বেরিয়ে গেল। সি এবার কি আছে, উৎপন্ন O2 গ্যাসের ভর কত। এবারে যে এই যে 3 মোল বেরিয়েছিল না অক্সিজেন 3 মোল বেরিয়েছিল, এবারে ভর জিজ্ঞেস করেছে। তাহলে ভর মানে আবার আমরা কি, এই যে n ইকুয়াল টু W/m, তাহলে ভর ইকুয়াল টু মোল সংখ্যা ইন্টু মোলার মাস। তাহলে W অফ O2 উৎপন্ন অক্সিজেনের ভর হচ্ছে মোল সংখ্যা ইন্টু মোলার মাস, মানে 3 মোল, আর মোলার ভর কত অক্সিজেনের 32, তাহলে 96 গ্রাম এসে গেল আনসার। কোনো ঐকিক নিয়মের অঙ্ক ছাড়া জাস্ট ফর্মুলায় পুট করো আর ক্যালকুলেট করো। দেখো আবার একটা খুব কনসেপচুয়াল অঙ্ক, কিন্তু আবারও অঙ্কে 4টে পার্ট করতে হার্ডলি 10 সেকেন্ড লাগবে, যদি তোমরা অঙ্কটা মানে যে অ্যাপ্রোচে আমি করাচ্ছি সেটা যদি তোমরা বুঝতে পেরে থাকো। তাহলে দেখো আমি একবার লিখছি
পুরো ইকুয়েশনটা 5A 2B 3C তৈরি হচ্ছে 4D আর E। অ্যাকচুয়ালি এখানে ABC হচ্ছে বিক্রিয়ক আর DE হচ্ছে প্রোডাক্ট মানে বিক্রিয়াজাত, আর এই সামনের সংখ্যাগুলো সেগুলো হচ্ছে ওদের স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট। এইবার 15 মোল A এর সাথে কত মোল C সম্পূর্ণ বিক্রিয়া করবে, তাহলে নাম্বার অফ মোল অফ A বাই নাম্বার অফ মোল অফ C, A আর C এর সম্পর্ক বের করতে বলেছে। তাহলে দুজনের মোল সংখ্যার অনুপাত হচ্ছে দুজনের স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্টের অনুপাত, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন A 3-এর A। তো কত মোল A নিয়েছে? 15 মোল। তাহলে এন অফ সি বের করতে হবে। দিস ইকুয়াল টু কোএফিসিয়েন্ট কত? 5, আর ওর কত? সি এর কত? 3, হয়ে গেল অঙ্ক। তাহলে এন সি কত? দিস ইকুয়াল টু 15 ইন্টু 3-এর 5, ঠিক আছে। তাহলে 3 হয়ে গেল, তার মানে 9 মোল তাহলে সি বিক্রিয়া করেছে, ঠিক আছে। 9 মোল সি বিক্রিয়া করেছে। নাম্বার বি, এই বিক্রিয়ায় কত মোল ই উৎপন্ন হবে? দেখো আমরা কি দেখছি, এই যে ই তৈরি হয়েছে, করেই দিই শুধু। আচ্ছা, এই ফর্মুলা এরকম আর বারবার আমি লিখছি না। তাহলে নাম্বার অফ মোল অফ এ কত? 15 মোল। এ হচ্ছে 15 মোল। বি এর মোল ই এর মোল সংখ্যা আমরা বের করব, কত মোল ই উৎপন্ন হচ্ছে, ই এরটা বের করব। সো দিস ইকুয়াল টু এর কোএফিসিয়েন্ট বাই ই এর কোএফিসিয়েন্ট কত? 1, ঠিক আছে। তাহলে ই কত? 15/5 মানে 3, ঠিক না? দেখো এমনি আমরা বুঝতে পারছি 5 মোল থেকে তৈরি হয় 1 মোল, তাহলে 15 মোল থেকে তৈরি হবে কত মোল? ঠিক আছে, 5 মোল থেকে 1 মোল, 15 মোল থেকে 3 মোল, সেটাই বেরিয়েছে। নম্বর সি দেখো, বি এর পারমাণবিক ভর 10 হলে কত গ্রাম বি বিক্রিয়া করেছে? তাহলে কত গ্রাম বি বিক্রিয়া করেছে, আবার বলছি কত গ্রাম জানতে চেয়েছে। আমরা আগে কি বের করব? মোল বের করব। তাহলে এবার এ এর সঙ্গে বি এর সম্পর্ক, তাহলে এবার এ আমরা কত মোল নিয়েছি? এ এর কিন্তু মোল সংখ্যাটা 15 নিয়েছি, ওটাই কিন্তু ফিক্সড। তাহলে নাম্বার অফ মোল অফ এ বাই নাম্বার অফ মোল অফ বি ইকুয়াল টু কোএফিসিয়েন্ট অফ এ বাই কোএফিসিয়েন্ট অফ বি। তাহলে 15 মোল এ, বি এর মোল সংখ্যা বের করছি, এর হচ্ছে 5, বি এর হচ্ছে 2, 5 আর এখানে 2। তাহলে নাম্বার অফ মোল অফ বি হচ্ছে 15 ইন্টু 2/5 মানে কত হয়ে গেল? 6। তাহলে বি এর মোল সংখ্যা যদি 6 হয় তাহলে কত গ্রাম বি তৈরি হবে? এই যে আবার সেই ফর্মুলা W/M, তাহলে W ইকুয়াল টু N ইন্টু M। তাহলে W অফ বি ইকুয়াল টু মোল সংখ্যা মানে 6 ইন্টু পারমাণবিক ভর কত? বি দিয়েছে, নাম্বার অফ মোল ইন্টু এই যে। এইবার দেখো এইখানটা কি আসলো, এই যে W/M আমরা কি বলছিলাম যে বইতে সাধারণত কি লেখা থাকে? ভর বাই আণবিক ভর। কিন্তু আমি প্রথমে কি বললাম আজকে, যে সবসময় আণবিক ভর হয় না, পরমাণু হলে পারমাণবিক ভর। তো এগুলো সব একটা একটা করে সিঙ্গেল এলিমেন্ট, মানে এগুলো পরমাণু। সুতরাং এখানে পারমাণবিক ভর দেওয়া আছে, ঠিক আছে। সুতরাং এই যে এমটা, এটা খুব কি বলবো, সঠিকভাবে বলতে গেলে বলতে হবে মোলার মাস, মোলার ভর, ঠিক আছে। কেবলমাত্র কিন্তু আণবিক ভর এটা নয়, পরমাণুদের ক্ষেত্রে এটা পারমাণবিক ভর। তো যাই হোক, তো তৈরি হয়ে গেল 60 গ্রাম তৈরি হয়ে গেল, ঠিক আছে। দেখো কত ছোট ছোট করে সুন্দর করে কম সময়ে অঙ্কগুলো হয়ে যাচ্ছে। ডি যদি একটি গ্যাস হয় তবে এই বিক্রিয়ায় এনটিপিতে কত লিটার ডি উৎপন্ন হবে? ডি হচ্ছে একটা গ্যাস, তাহলে আবারও বলছে কত লিটার ডি উৎপন্ন হবে। আমরা আগে কি বের করব? কত মোল ডি উৎপন্ন হবে। তাহলে আবারও আমরা এ এর সঙ্গে ডি এর সম্পর্ক বের করি। এ কতটা নিয়েছি? 15 মোল। আবার তাহলে 15 বাই নাম্বার অফ মোল অফ ডি, ঠিক আছে, 15 বাই নাম্বার অফ মোল অফ ডি ইকুয়াল টু এর কোএফিসিয়েন্ট বাই ডি এর কোএফিসিয়েন্ট 5/4, 5/4। তাহলে ডি এর মোল সংখ্যা কত বেরোলো? 15 ইন্টু 4/5 মানে 3 4 12, 12 মোল ডি হয়ে গেল। এবার কত লিটার? কি বললাম, কত লিটার এনটিপিতে? মোল সংখ্যা ইন্টু 22.4 লিটার। কারণ 22.4 হচ্ছে 1 মোলের জন্য, তাহলে যত মোল হয়েছে তত মোল ইন্টু 22.4। তাহলে আয়তন দেখো, ভি মানে আয়তন না, তাহলে ভি অফ ডি অ্যাট এনটিপি এইটা ইকুয়াল টু কী হবে? 12 ইন্টু 22.4 লিটার, গুণ করে দাও, 4 12 48, তো 4 24 আর 4 28, 24 আর 4 28,
288.8 লিটার। 288.8 পয়েন্টটা বোঝা যাচ্ছে না। তো দেখো 4টে প্রবলেম ছিল আমাদের, কিন্তু হার্ডলি 4-5 মিনিট লেগেছে, তাও আমি বুঝিয়ে বলছি, তাই সরাসরি করলে হয়তো আরও কম সময় লাগবে। আচ্ছা 4 নম্বরটা দেখো, 22 গ্রাম প্রোপেন C3H8 প্রোপেনের সংকেত, এর সম্পূর্ণ দহনের জন্য কত গ্রাম অক্সিজেন লাগবে। এই যে প্রোপেন, এটা হচ্ছে একটা হাইড্রোকার্বন, জৈব যৌগ। তোমরা নিশ্চয়ই জানো যে প্রোপেন, বিউটেন, এগুলো হচ্ছে এলপিজি গ্যাসের মূল যে উপাদান বিউটেন, তার সঙ্গে প্রোপেন কিছুটা মিশে থাকে। তো এই যে জৈব যৌগগুলো, একটা জিনিস এখানে বলে রাখি সবার আগে, সেটা হচ্ছে জৈব যৌগ, ঠিক আছে। দেখো এখানে বলছে যে সম্পূর্ণ দহনের জন্য কত গ্রাম অক্সিজেন লাগবে। দহন মানে কি? যে কোনো জিনিসের দহন মানে হচ্ছে অক্সিজেনের সঙ্গে তার বিক্রিয়া, ঠিক আছে। এমনি নর্মাল বাংলাতে দহন মানে হচ্ছে কোনো জিনিসকে পুড়িয়ে দেবো, না কাগজ পোড়ালাম, তাহলে সেটা হচ্ছে কাগজের দহন হচ্ছে, ঠিক আছে। তাহলে পোড়ানোর জন্য কী চাই? অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া হওয়া চাই। তো যে কোনো জিনিসের দহন মানে হচ্ছে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া। এইবার সেই জিনিসটা যদি জৈব যৌগ হয়, যে জৈব যৌগে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন আছে, মানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ছাড়া অন্য কোনো মৌল নেই, যদি এরকম হয়, এরকম অনেক জৈব যৌগ আছে যেখানে নাইট্রোজেন থাকে, সালফার থাকে, তা ওইগুলোকে নিয়ে আমরা আলোচনা করছি না। যে সমস্ত জৈব যৌগে কেবলমাত্র কি থাকবে? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এছাড়া আর কেউ থাকবে না। তো এখানে দেখো কার্বন আর হাইড্রোজেন আছে, তাহলে এর জন্য অ্যাপ্লিকেবল যেটা আমি এখন বলতে চলেছি, কার্বন এবং হাইড্রোজেন থাকবে, অথবা কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন থাকবে, এর বাইরে আর কেউ থাকবে না। যদি এরকম হয় তাহলে সব ক্ষেত্রেই এই সমস্ত জৈব যৌগগুলোকে যখন আমরা দহন করব, তখন প্রোডাক্ট, বিক্রিয়াজাত পদার্থ, সেটা ফিক্সড। কী কী তৈরি হবে? CO2 আর জল, ঠিক আছে। এর বাইরে আর কিছু তৈরি হবে না, যাই জৈব যৌগ হোক না কেন। প্রোপেন, বিউটেন, ইথেন, মিথেন, বেনজিন, যাবতীয় যা আছে জৈব যৌগ, যেখানে কার্বন, হাইড্রোজেন আর খুব বেশি হলে অক্সিজেন, এর বাইরে আর কেউ থাকবে না। তাহলে এই যে প্রোপেন C3H8, এর যখন দহন হচ্ছে, মানে অক্সিজেনের সঙ্গে যখন বিক্রিয়া করছে, তখন তৈরি হবে কি কি? এক হচ্ছে CO2, আর তার সঙ্গে তৈরি হচ্ছে জল, এর বাইরে আর কিচ্ছু তৈরি হবে না। তাহলে আমাদের বিক্রিয়া হয়ে গেল লেখা। সেকেন্ড কাজ কি? ব্যালেন্স করা। এবার জৈব যৌগগুলোর ইকুয়েশন ব্যালেন্স করার একটা নির্দিষ্ট মেথড আছে, সেই মেথডে যদি করো ব্যালেন্সটা, তাহলে খুব তাড়াতাড়ি হবে কাজটা, আদারওয়াইজ কিন্তু কাজটা খুব জটিল হয়ে যাবে। তো সেই কাজটা কি? এই যে মূল যে জৈব যৌগটা দেওয়া আছে সেইটাকে লক্ষ্য করবো। সেইখানে কার্বন কটা আছে? 3টে। তো ডান দিকে কার্বনের সামনে 3 বসিয়ে দিলাম, কার্বন ব্যালেন্স হয়ে গেল। হাইড্রোজেন কটা আছে? 8টা। তাহলে এইখানে যদি হাইড্রোজেন 8 হতে হয়, তাহলে সামনে কত বসাতে হবে? 4, 4 দুগুণে 8 হয়ে গেল। তাহলে কার্বন, হাইড্রোজেন ব্যালেন্স হয়ে গেল। পড়ে থাকলো কি? অক্সিজেন ব্যালেন্স করার জন্য আমাদের আগে ডান দিকটা, বিক্রিয়াজাত পদার্থ, ওইখানে আগে গুনতে হবে কটা অক্সিজেন পরমাণু আছে। তাহলে এখানে জলের মধ্যে আছে 4টে অক্সিজেন, এখানে 3 দুগুণে 6টা, তাহলে 6 আর 4 10টা। তাহলে বাঁ দিকে 10টা লাগবে। তা 10টা যদি অক্সিজেন পরমাণু হতে হয়, তাহলে এখানে 5 বসাতে হবে, 5 দুগুণে 10 হয়ে গেল ব্যালেন্স। তাহলে ব্যালেন্স করার জন্য কী করতে হবে? জৈব যৌগের ক্ষেত্রে শুরুতে দেখতে হবে মূল যে জৈব যৌগটা, সেইখানে কোন পরমাণু কটা করে আছে, সেই হিসাবে ডান দিকটাকে ব্যালেন্স করে নিতে হবে। পড়ে থাকবে অক্সিজেন ব্যালেন্সের জন্য আগে প্রোডাক্ট সাইডে, মানে বিক্রিয়াজাত পদার্থের দিকে আগে দেখতে হবে টোটাল কতগুলো অক্সিজেন পরমাণু আছে, সেইটা গুনে তাই সেই অনুযায়ী বাঁ হাতে বসাতে হবে। ব্যালেন্স হয়ে গেল। এইবার আমরা মূল বিক্রিয়াতে, মানে মূল প্রশ্নে যাব। এখানে বলছি যে সম্পূর্ণ দহনের জন্য কত গ্রাম অক্সিজেন লাগবে, অক্সিজেন কত গ্রাম লাগবে। তাহলে গ্রাম বের করার আগে আমরা কী করবো? আবারও মোল বের করব। তাহলে এটা কত দেওয়া আছে? দেখো 22 গ্রাম। তাহলে 22 গ্রাম মানে এর মোল সংখ্যা আগে বের করতে হবে। তো তার জন্য এর আগে কী চাই? মোল সংখ্যা বের করার জন্য W/M, ভর বাই মোলার ভর। ভর তো দেওয়া আছে 22 গ্রাম, এম জানি না। এম কত? 12 করে, ওই যে দেওয়া আছে 12, 3 12 36, আর এটা 1 করে, তাহলে 36 আর 8 44। তাহলে আমরা যদি বলি যে M অফ C3H8 এটা যদি 44 হয়, C3H8 এর মোলার ভর যদি 44 হয়, তাহলে এত মোল হয়ে গেল, তাই না? W/M মোল হয়ে গেল, তো 0.5 মোল। আর এইটা বের করতে হবে, আমরা জানি না। তাহলে মোল অফ প্রোপেন বাই মোল অফ অক্সিজেন ইকুয়াল টু স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট অফ প্রোপেন বাই স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট অফ অক্সিজেন। তাহলে 0.5 মোল বাই N অফ O2, এটা কত? 1,
আর এটা কত 5, ঠিক আছে। তাহলে NO2 ইকুয়াল টু কত 0.5 ইন্টু 5, তার মানে 5 5 25, তো 2.5, তা 2.5 মোল হয়ে গেল অক্সিজেন। তাহলে অক্সিজেন কত গ্রাম কত গ্রাম কত গ্রাম, তাহলে ডাব্লিউ অফ অক্সিজেন ইকুয়াল টু মোল সংখ্যা ইন্টু মোলার মাস। অক্সিজেন মোলার মাস কত 32, ঠিক আছে না। 5 দুগুণে 10 আর 0 1, 75 1 76, ঠিক আছে 76 গ্রাম হয়ে গেল। ঠিক করলাম, ভুল করলাম মনে হচ্ছে, দেখি আরেকবার করে। 5 না, তাহলে 80 হয়ে গেল, 80 গ্রাম হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল এ আমাদের। বিতে কি বলছে, আচ্ছা এটা ধরো এ, এটা এ কত গ্রাম অক্সিজেন, আর এটা হচ্ছে বি। এই বিক্রিয়ায় উৎপন্ন CO2 গ্যাসের এসটিপিতে আয়তন কত। CO2 গ্যাসে যে তৈরি হয়েছে, তাহলে CO2 গ্যাসের কত মোল তৈরি হয়েছে সেটাকে বের করি। কত মোল তৈরি হবে, আবার ওই ফর্মুলা আমি আর লিখছি না। তাহলে মোল অফ প্রোপেন হচ্ছে 0.5, আর মোল অফ CO2 ইকুয়াল টু 1/3, 3 হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট। তাহলে N অফ CO2 ইকুয়াল টু 3 ইন্টু এটা না 1.5, তাহলে 1.5 মোল যদি হয় তাহলে ডাব্লু কত হবে, ডাব্লু অফ CO2 মোল সংখ্যা ইন্টু মোলার মাস 44, কার্বন ডাইঅক্সাইডে 44 না, কার্বন 12, আর এখানে 16 দুগুণে 32, 12 আর 32 44, তাহলে কত হচ্ছে 6.66, তাই তো হয়ে গেল। আচ্ছা পরবর্তী অঙ্কগুলোতে যাওয়ার আগে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে একটা কাগজে মানে একটা আলাদা পাতায়, ঠিক আছে, শুরুর দিকে একদম পাতার ওপরে ফর্মুলা বলে লিখে রাখো, যেখানে এই 4টে ওয়ার্কিং ফর্মুলা যেগুলো নিয়ে আমরা কাজ করছি সেগুলো লিখে রাখো, এবং সেই পাতাটা বাদবাকি জায়গাটা ফাঁকা রাখো আপাতত। কারণ এরপর আমরা যখন বাষ্প ঘনত্ব সংক্রান্ত আলোচনা করব পরের ভিডিওতে, তখন ওখানে আরও কিছু ফর্মুলা যোগ হবে। এবার তুমি যখন পরবর্তী সময় রিভিশন করবে তখন এই ফর্মুলাগুলো এক জায়গায় থাকলে এই সংক্রান্ত অঙ্কগুলো রিভাইজ করতে তোমার অনেক সুবিধা হবে। তাহলে প্রথম হচ্ছে নাম্বার অফ মোল, মানে ভর বাই মোলার ভর। 2 নম্বর হচ্ছে ভি অ্যাট এসটিপি, মানে এসটিপিতে আয়তন, আয়তনের একক কি লিটার, তো লিটারে যদি আয়তন বের করতে হয় তাহলে N ইন্টু মোল সংখ্যা ইন্টু 22.4। 3 নম্বর হচ্ছে এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার। ফোর্থ মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা, দুটো পদার্থ এ এবং বি তাদের মোল সংখ্যার অনুপাত তাদের স্টয়চিওমেট্রিক সহগের অনুপাতের সঙ্গে সমান, ঠিক আছে, এটা কপি করে রাখো। আচ্ছা 5 নম্বরটা দেখো, আবারও আমি একটা জৈব যৌগ নিয়েছি অ্যাসিটিলিন, যেহেতু জৈব যৌগগুলোর ব্যালেন্স করাটার একটা ইউনিক মেথড আছে বললাম, তো সেটাই আরেকবার প্র্যাকটিসের জন্য আরেকটা জৈব যৌগ নিলাম। অ্যাসিটিলিনের সংকেত হচ্ছে C2H2, যদিও প্রশ্নে বলা নেই, এটা বলা থাকবে, বা আমাদের জৈব যৌগে যেহেতু সিলেবাসে অ্যাসিটিলিন আছে তাই সংকেত নাও বলা থাকতে পারে, ঠিক আছে। তাহলে এর দহন হচ্ছে, দেখো সম্পূর্ণ দহনের জন্য কত লিটার অক্সিজেন গ্যাস প্রয়োজন। আবারও দহন মানে ওটার সঙ্গে বিক্রিয়া, আর কি বললাম বিক্রিয়াজাত পদার্থ ফিক্সড CO2 আর H2O। ব্যালেন্স কী করে করবো, মূল জৈব যৌগে কতগুলো কার্বন হাইড্রোজেন আছে দেখে নিলাম, 2 আছে, তাই এখানে 2 বসালাম কার্বনের সঙ্গে। হাইড্রোজেন 2 আছে, এখানে হাইড্রোজেন অলরেডি 2 আছে, মানে ব্যালেন্সটি আছে, হয়ে গেল। পড়ে থাকলো কি অক্সিজেন। অক্সিজেনের জন্য আগে ডান দিকটা দেখব, একটা অক্সিজেন আছে, আর এখানে 2 দুগুণে 4টে আছে, তাহলে 4টে আর একটা 5টা অক্সিজেন পরমাণু তাহলে আমাকে বাঁ দিকেও রাখতে হবে। এবারে যে 5টা আমি রাখবো, তাহলে O2-র সামনে কত বসাবো, O2 তো সামনে 2 বসালে 4 হয়ে যাবে টোটাল, আর সামনে 3 বসালে 6 হয়ে যাবে, 5 করতে হবে। তাহলে 5 করার জন্য সামনে কত বসাতে হবে 2.5, তো আমরা কী করবো সামনে 5/2 লিখে দেবো, ঠিক আছে, 5/2 O2। এখন এইরকমভাবে আর কি ব্যালেন্স হয়, এ তো ভগ্নাংশ হয়ে গেল, হয়ে যাক সমস্যা নেই, এটাই ব্যালেন্স। এবার তোমার যদি মনে হয় যে না আমি ভগ্নাংশের মতন করে রাখবো না, তাহলে তুমি কী করবে, যেহেতু নিচে 2 আছে তো 2 দিয়ে সবাইকে গুণ করে দাও, তাহলে হয়ে যাবে যে 2 C2H2 প্লাস একে 2 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে 5O2, 2 দিয়ে গুণ করলে হয়ে যাবে 4CO2 2H2। তোমার ইচ্ছা এটাও রাখতে পারো এটাও রাখতে পারো, ঠিক আছে। আপাতত আমি তোমাদের সুবিধার্থে নিচেরটা দিয়েই কাজ করছি। এবার দেখো কি বলছে, এসটিপিতে 4.48 লিটার অ্যাসিটিলিনের সম্পূর্ণ দহনের জন্য কত লিটার O2 গ্যাস প্রয়োজন। এটা দেওয়া আছে এসটিপিতে, তার আয়তন দেওয়া আছে। এসটিপিতে আয়তনের সঙ্গে কার সম্পর্ক, এসটিপিতে 22.4 লিটার মানে 1 মোল। মোলের সম্পর্ক আমরা একটু আগে বলেছিলাম যে ভলিউম অ্যাট এসটিপি ইকুয়াল টু মোল সংখ্যা ইন্টু 22.4, এরকম একটা
এরকম 22.4 লিটার, এরকম একটা রিলেশন বলেছিলাম একটু আগে। যদি লিখে না থাকো এটা লিখে নেওয়ার একবার, খুব সুন্দর একটা ফর্মুলা, যে ভলিউম অ্যাট এসটিপি, এসটিপিতে কত ভলিউম হবে, কত আয়তন হবে, সেটা হচ্ছে মোল সংখ্যা ইন্টু 22.4। তা যদি আমাদের এখানে এসটিপিতে আয়তনই দিয়ে রাখে, তাহলে এখান থেকে আমি এনটা বের করে ফেলতে পারবো না, যে এন ইকুয়াল টু ভলিউম অ্যাট এসটিপি বাই 22.4 এত লিটার। ঠিক আছে, এই ভলিউমটাও লিটারে থাকতে হবে। তাহলে 4.48 লিটার, 4.48 লিটার বাই 22.4 লিটার, তাহলে কত হচ্ছে বলতো? দেখো 22.4-এর ডবল কত? 44.8, এখানে যে 4.48, তাহলে তাহলে কাটাকুটি করলে 2 হতো, যদি 44.8 হতো তাহলে অ্যাকচুয়ালি কত হয়ে গেল? 0.2, তাই না? তাহলে আমরা এটা পেয়ে গেলাম যে অ্যাসিটিলিনের মোল সংখ্যা হচ্ছে 2 মোল নিয়েছি। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম? প্রথমে আয়তন থেকে মোল সংখ্যা বের করে ফেললাম। এই যে ভি অ্যাট এসটিপি না, ফর্মুলাটা যদি আমাকে আরেকটু কারেক্ট, মানে আরেকটু একদম পারফেক্ট লিখতে হয়, তাহলে আমি ফর্মুলাটাকে আমাকে এরকমভাবে লিখতে হবে, একটু মুছে দিই এটাকে। ভলিউম অ্যাট এসটিপি ব্র্যাকেটে হচ্ছে লিটারে, সো দিস ইকুয়াল টু এন ইন্টু 22.4। লিটারটা আমি ওইদিকে লিখেছিলাম, অ্যাকচুয়ালি লিটারটা এইদিকে লিখতে হবে, এই। তাহলে এখান থেকে আমি এন পেয়ে গেলাম, ভলিউম লিটারে যা হবে সেটা বাই 22.4। এর হচ্ছে অ্যাকচুয়াল পারফেক্ট ফর্মুলাটা। আগের বারে একটু গন্ডগোল হয়েছিল। যাই হোক, তাহলে আমরা এটা দেখলাম যে 2 মোল আমরা অ্যাসিটিলিন নিয়েছি। এবার বলছে 2 মোল অ্যাসিটিলিন থেকে অ্যাসিটিলিনের সঙ্গে বিক্রিয়া করার জন্য কত লিটার অক্সিজেন গ্যাস দরকার। আবারও যদি কত লিটার চায়, তাহলে আমরা আগে কত মোল অক্সিজেন দরকার সেটা বের করে নিই। কত মোল? দেখো, তাহলে অ্যাসিটিলিনের মোল সংখ্যা বাই অক্সিজেনের মোল সংখ্যা ইকুয়াল টু অ্যাসিটিলিনের কোএফিসিয়েন্ট বাই অক্সিজেনের কোএফিসিয়েন্ট। তাহলে এন অফ O2 ইকুয়াল টু 5 হবে না? আমরা অ্যাকচুয়ালি এই ফর্মুলা না ব্যবহার করেও এমনিতেও এটা বলতে পারতাম। কেন? কারণ আমরা দেখছি সামনে 2 আছে, 2 আর 5, তাহলে 2 মোল থেকে 5 মোল তৈরি হয়। আমরা নিয়েছিও 2 মোল, না ভুল করছি, 0.2, সরি। তাহলে 0.2 যদি হয়, তাহলে এটা 0.2 যদি হয় 0.5। যাই হোক, তাহলে 2 মোল থেকে যদি 5 মোল তৈরি হয়, তাহলে 0.2 থেকে 0.5ই হবে। তা 0.5 মোল অক্সিজেন দরকার লেগেছে আমাদের। তাহলে 0.5 মোল মানে এবার যদি ভলিউম বের করি, ভলিউম অফ O2 অ্যাট এসটিপি, তাহলে এই দেখো ফর্মুলা আবার আছে, n ইন্টু 22.4, তাহলে 0.5 ইন্টু 22.4, তার মানে 22.4-এর হাফ, মানে 11.2 লিটার। এত লিটার অক্সিজেন দরকার লেগেছে, হয়ে গেল একটা পার্ট। সেকেন্ড পার্ট, উৎপন্ন CO2 গ্যাসের ভর কত গ্রাম। তাহলে CO2 গ্যাসের আবারও যদি ভর বের করতে বলে, আগে আমরা মোল বের করব। তাহলে CO2-র সঙ্গে আমরা অ্যাসিটিলিনের সম্পর্ক বের করি। অ্যাসিটিলিন, আচ্ছা আমি আরেকবার ফর্মুলাটা লিখি এখানে, নাম্বার অফ মোল অফ C2H2 বাই নাম্বার অফ মোল অফ CO2 ইকুয়াল টু স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট অফ C2H2 বাই স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট অফ CO2। আমি যদি কখনো ফর্মুলাটা ধরো আমি এখানে লিখিনি, তোমরা কিন্তু ফর্মুলাটা লিখে নেবে একবার, ঠিক আছে? মানে আমি এখানে তাড়াতাড়ি করার জন্য এটা করছি আর কি। তাহলে এন অফ C2H2 কত? 0.2 মোল বাই, এটা বের করতে হবে কোএফিসিয়েন্ট কত? 2 আর ওইদিকে 4, তাহলে 2/4, 2/4 মানে 1/2। তাহলে CO2 কত হচ্ছে দেখো, তাহলে কত হয়ে গেল? তাহলে 0.4 হয়ে গেল। 0.4 যদি 0.4 যদি মূল সংখ্যা হয়, আমাদের বের করতে হবে কত, মানে ভর কত গ্রাম CO2 এর। তাহলে CO2 এর ভর W মানে মোল সংখ্যা ইন্টু মোলার মাস না। CO2 এর মোলার মাস কত বের করলাম আমরা এর আগে? 44, কার্বন 12, অক্সিজেন 16 ইন্টু 2 32, তাহলে 12 আর 32 44। তাহলে 0.4 ইন্টু 4, তাহলে কত হচ্ছে? 17.6 গ্রাম। ঠিক আছে, কপি করো। দেখো 6 নম্বরটাকে বলছি, এসটিপিতে 5 লিটার ইথেন গ্যাসের দহনে কত লিটার CO2 গ্যাস তৈরি হবে। ইথেনের সংকেত কি? C2H6। আবারও ইথেন হচ্ছে একটা হাইড্রোকার্বন, সুতরাং এর দহন মানে অক্সিজেনের সাথে বিক্রিয়াতে তৈরি হবে CO2 আর জল। ব্যালেন্স করার ইউনিক মেথডটা কি বললাম? যতগুলো কার্বন এখানে আছে সামনে, তো সেই সংখ্যাটা দিয়ে দাও, কার্বন ব্যালেন্স হয়ে গেল। হাইড্রোজেন 6টা,
তাহলে এখানে 6টা করতে গেলে 3 দিতে হবে, হাইড্রোজেন ব্যালেন্স হয়ে গেল। অক্সিজেন করার জন্য আগে ডান দিকটা দেখব, 3টে অক্সিজেন, এখানে 4টে অক্সিজেন, তাহলে 4 আর 3 7টা অক্সিজেন। তো এখানে কত দেবো, 7/2, ঠিক আছে। এবার 2 দিয়ে গুণ করতেও পারি, নাও করতে পারি, এখন আর করছি না। এবার দেখো অঙ্কটা দুভাবে করা যায়। আমি প্রথমে নর্মাল মেথডে আসছি। নর্মাল মেথডে আমরা কি বলছি যে 5 লিটার ইথেন, এটা 5 লিটার নিয়েছে, তাহলে CO2 কতটা তৈরি হবে, কত লিটার তৈরি হবে। তাহলে আমরা ফর্মুলা একটু আগে কী দেখলাম যে ভলিউম অ্যাট STP লিটারে, সেটা কত হচ্ছে মোল সংখ্যা ইন্টু 22.4। তাহলে এখান থেকে আমরা মোল সংখ্যা বের করতে পারবো, যত আয়তন বাই 22.4। তার মানে আমরা এখানে লিখছি 5 লিটার নিয়েছি বাই 22.4, তাহলে এতটা হচ্ছে এত মোল ইথেন আছে। তাহলে এখান থেকে কত মোল তৈরি হবে সেটা আগে দেখে নিই। দেখতেই পাচ্ছি আমরা 1 মোল থেকে 2 মোল তৈরি হচ্ছে ইকুয়েশন অনুসারে। তাহলে এত মোল থেকে তৈরি হবে এর ডাবল, ঠিক আছে। ফর্মুলায় ফেললেও একই, যেটা আমরা করছিলাম এতক্ষণ, যে 5/22.4 মানে ইথেনের মোল সংখ্যা ডিভাইডেড বাই CO2-র মোল সংখ্যা ইকুয়াল টু ইথেনের কোএফিসিয়েন্ট বাই CO2-র কোএফিসিয়েন্ট, একই ব্যাপার হয়ে গেল। তাহলে মোল সংখ্যা কত বেরিয়ে গেল, তাহলে এটা ইন্টু 2 মানে 10/22.4 এত মোল হয়ে গেল। এবার বলছে যে কত লিটার, তাহলে মোল থেকে যদি ভলিউম অফ CO2 অ্যাট STP যদি বের করতে হয়, মোল থেকে ভলিউমে যাব, তাহলে মোল থেকে ভলিউমে যাওয়ার ফর্মুলা কি, মোলের সঙ্গে 22.4 গুণ করে দেবো, তাহলে 10/22.4 ইন্টু 22.4 এত লিটার, তাহলে 10 লিটার। এই হলো আনসার নর্মাল মেথডে, ঠিক আছে। কি করে, ফর্মুলা ব্যবহার করে। আমি বলছি এই অঙ্কটা আরও শর্টকাটে করা যায়। কীরকম, দেখো ইথেন গ্যাস আছে, সেখান থেকে তৈরি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস। তো দুটো গ্যাস দুজনেই কোন কন্ডিশনে আছে, STP, মানে দুজনেরই চাপ এবং উষ্ণতা সেম। অ্যাভোগাড্রো সূত্র কি বলে, যদি উষ্ণতা আর চাপ একই থাকে তাহলে দুটো গ্যাসের যদি মোল সংখ্যা সমান হয় আয়তন সমান, আর যদি সমান না হয় তাহলে সমানুপাতিক হবে। আমরা অ্যাভোগাড্রো সূত্রতে এরকম নিশ্চয়ই পড়েছি যে V ভ্যারিজ উইথ N, যখন T আর P হচ্ছে স্থির। তাহলে দুটো গ্যাসের কথা যদি বলা হয় তাহলে আমরা এরকম তো বলতেই পারি যে V1/V2 ইকুয়াল টু N1/N2। এটা কখন হবে, যখন উষ্ণতা আর চাপ স্থির, এখানে তো স্থিরই আছে, STP-তে আছে, দুজনেই STP-তে আছে, ফলে দুজনেরই সেম কন্ডিশন, মানে একই চাপ এবং উষ্ণতায় আছে। তাহলে এদের যা মোল সংখ্যার অনুপাত সেটা হবে আয়তনের অনুপাত। এবার মোল সংখ্যার অনুপাতটা আমরা ডাইরেক্টলি এই ইকুয়েশন থেকে পাই। তো ইকুয়েশনে স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট যা, সেটা তাদের মোল সংখ্যাকে বোঝায়। তাহলে এটা 1 আছে, এখানে 2 আছে, তাহলে মোল সংখ্যার অনুপাত 1/2 লিখলাম। 1টা কার জন্য, 1টা হচ্ছে N1 মানে এর জন্য। তাহলে ইথেনের যদি N1 হয় তাহলে ইথেনের ভলিউম V1। তাহলে ইথেনের ভলিউম কত হচ্ছে, দেখো ইথেন নিয়েছে কতটা, 5 লিটার, তাহলে 5, আর এটা যদি V2 হয় তাহলে V2 ইকুয়াল টু এই যে 10 লিটার হয়ে গেল। কোনো এই সমস্ত অঙ্ক ছাড়া শুধুমাত্র অ্যাভোগাড্রো সূত্র ব্যবহার করেই হয়ে গেল, ঠিক আছে। আরও একটা মেথডে করা যায় অঙ্কটা। ধরো আমি যে বলছি যে এটা মোল সংখ্যার অনুপাত বোঝায়, আমরা আগের দিন ডিটেলে আলোচনা করেছিলাম যে এটা 1 মোল, এটা 2 মোল। তারপর লাইন আমরা লিখেছিলাম যে এটা 1 লিটার হলে এটা 2 লিটার। তাহলে এটা 1 লিটার হলে যদি 2 লিটার হয় তাহলে এটা 5 লিটার হলে 10 লিটার। মুখে মুখে অঙ্ক হয়ে গেল। তাহলে আমরা 1 ফর্মুলা যেতে পারি, 2 অ্যাভোগাড্রো সূত্র, 3 মুখে মুখে স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট দিয়ে, 4 নম্বর যেটা আমি করাচ্ছিই না, সেটা হচ্ছে সেই ঐকিক নিয়ম, যেটা সবথেকে লেংদি প্রসেস। সুতরাং 6 নম্বর অঙ্কটা এইভাবে। এবার যদি এই অঙ্কটাই যদি 6 নম্বরেরটা ধরো MCQ টাইপ কোয়েশ্চেনে আসলো, তখন তো এত লম্বা আমার ক্যালকুলেশন করার দরকারই নেই। যদি আমি এটুকু বুঝতে পারি এটা দেখে যে দুটো গ্যাস আছে, দুজনেই একই প্রেশার টেম্পারেচারে আছে, সুতরাং অ্যাভোগাড্রো সূত্র অ্যাপ্লিকেবল, তাহলে আমার একদম 2 সেকেন্ডে অঙ্ক হয়ে যাবে। 7 নম্বরটা দেখো, STP-তে 112 লিটার CO2 গ্যাস উৎপন্ন করার জন্য কত গ্রাম মার্বেল মানে ক্যালসিয়াম কার্বনেট, কত গ্রাম মার্বেলের সঙ্গে HCl অ্যাসিডের মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া করাতে হবে। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, CO2 গ্যাস তৈরি করতে হবে কিভাবে না, ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে HCl এর বিক্রিয়া করিয়ে। এবার ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে HCl এর বিক্রিয়ায় যে CO2 গ্যাস তৈরি হয়, এই সমীকরণটা আমাদের জানতে হবে,
ঠিক আছে। HCl অ্যাসিড আমাদের ইনঅর্গানিকের সিলেবাসে আছে, হাইড্রোক্লোরিক, সালফিউরিক এবং নাইট্রিক 3টে অ্যাসিডই আছে। তো সেইখানে আমরা এই ধরনের রিয়াকশান পড়বো আর কি। যেহেতু পড়বো, সিলেবাসে আছে, তাই এই রিয়াকশান কোশ্চেনে বলা থাকবে না। আমাদের এই রিয়াকশান আমরা জানি, এটা ধরে নেবে ওরা। তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি হয় আর CO2 গ্যাস তৈরি হয় আর H2 তৈরি হয়, জল তৈরি হয়। ঠিক আছে, ব্যালেন্স আছে নাকি দেখি। ক্যালসিয়াম একটা, কার্বন একটা, অক্সিজেন 3টে, ঠিক আছে, 2টো আর একটা 3টে। আচ্ছা, ক্লোরিন দেখো, আমি যদি এখানে 2 বসাই তাহলে হাইড্রোজেন 2টো, ক্লোরিন 2টো, এই যে ক্লোরিন 2টো হয়ে গেছে, হাইড্রোজেন 2টো হয়ে গেছে, মানে এইবার ব্যালেন্সড হয়ে গেল আর কি। এইবার কথা হচ্ছে যে 112 লিটার CO2 বানাতে হবে, 112 লিটার STPতে এটা বানাতে হবে। এবার আমরা ভলিউম থেকে আমরা কি পেয়ে যাব, মোল পেয়ে যাব। তো তাহলে মোল সংখ্যা ইকুয়াল টু ভলিউম বাই 22.4 না, STPতে যা ভলিউম তার বাই 22.4। তাহলে এটা 112 বাই 22.4 এত মোল হয়ে গেল CO2। তাহলে এত মোল CO2-র জন্য ওরা বলছে কত গ্রাম মার্বেল, মানে ক্যালসিয়াম কার্বনটা কতটা হতে হবে। তাহলে ক্যালসিয়াম কার্বনেটের মোল সংখ্যা ডিভাইডেড বাই কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা ইকুয়াল টু দুজনের স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্টের রেশিও। এটাও 1 আছে, এটাও 1 আছে, তাহলে এটাই হয়ে গেল। সুতরাং ক্যালসিয়াম কার্বনেট কত মোল হবে, 112 বাই 22.4। আচ্ছা, এটা কত হচ্ছে দেখো তো। আমি যদি 224 ভাবি, তাহলে 112 ডাবল হচ্ছে 224। তাহলে 224 হলে এটা হয়ে যেত হাফ, ঠিক আছে, হাফ মানে 0.5। কিন্তু এক্ষেত্রে যেহেতু নিচে একটা দশমিক আছে, মানে এই দশমিকটা উঠলে উপরে একটা শূন্য এসে যাবে, মানে এটা 5 হয়ে যাবে আলটিমেটলি। তাহলে ক্যালসিয়াম কার্বনেটের মোল সংখ্যা হয়ে গেল 5। আমাদের বলেছে যে কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, তাহলে ক্যালসিয়াম কার্বনেটের কত গ্রাম অর্থাৎ ওয়েট বার করতে গেলে মোল সংখ্যার সঙ্গে মোলার মাস গুণ করতে হবে। আমরা আজকে বোধহয় শুরুর অঙ্কটাই করলাম ক্যালসিয়াম কার্বনেটে, সেখানে আমরা দেখলাম যেটা 40, এটা 12, 40 আর 12 52, 52 আর 3 16 48, সব মিলিয়ে 100 হয়। তাহলে আমরা 5কে 100 দিয়ে গুণ করলাম, ফাইনাল আনসার আমরা পেয়ে গেলাম 500 গ্রাম। তাহলে 500 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে HCl-এর বিক্রিয়া করাতে হবে। দেখো, আরেকটা হচ্ছে 216 গ্রাম HgO, মার্কিউরিক অক্সাইড। একে উত্তপ্ত করে যে পরিমাণ O2 গ্যাস পাওয়া যায়, সেই পরিমাণ O2 পেতে হলে কত গ্রাম জলের তড়িৎ বিশ্লেষণ করতে হবে। দেখো, অঙ্কটা কিন্তু 2টো পার্ট আছে। প্রথম কথা হচ্ছে যে HgO-কে উত্তপ্ত করলে কতটা O2 পাওয়া যায় সেটা বের করতে হবে আগে, এটা ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে যতটা O2 পাওয়া গেল, এইবার সেইটা পেতে কত গ্রাম জলের তড়িৎ বিশ্লেষণ করতে হবে। তাহলে জলটাকে আমরা আগে সাইডে রাখছি, আগে হচ্ছে HgO-র ব্যাপারটা দেখে নিই। যে HgO একে যদি আমরা উত্তপ্ত করি তাহলে Hg তৈরি হয় আর অক্সিজেন গ্যাস তৈরি হয়, ঠিক আছে। ব্যালেন্স করার জন্য অক্সিজেন 2টো আছে, তো এখানে 2 দিলাম আর এই সামনে 2 দিয়ে দিলাম, ব্যালেন্স হয়ে গেল। এবার বলছে যে 216 গ্রাম, ঠিক আছে, 216 গ্রাম। আমরা আগে দেখে নেব যে এই যে HgO এর আণবিক ভর কত। দেখো, মার্কারি 200 আর একটা অক্সিজেন আছে 16, তাহলে 216, আর নিয়েছে 216 গ্রামই নিয়েছে। আণবিক ভরও 216, নিয়েছে 216। তাহলে W বাই, আচ্ছা গ্রামটা লিখেছি যখন, ঠিক আছে, তাহলে W বাই M, এমও হচ্ছে 216, মানে 1 মোল, ঠিক আছে। এবার অক্সিজেন কত মোল তৈরি হচ্ছে দেখো, তাহলে নাম্বার অফ মোল অফ HgO ডিভাইডেড বাই মোল অফ অক্সিজেন ইকুয়াল টু কোএফিসিয়েন্ট 2, অক্সিজেনের কোএফিসিয়েন্ট 1। আমরা এমনিতেও দেখেই বুঝতে পারছি যে 2 মোল থেকে 1 মোল তৈরি হয়, হাফ। তাহলে 1 মোল থেকে কত তৈরি হয়, 0.5 মোল। সেটাই এখানে আমরা ক্যালকুলেট করে পেলাম যে দিস ইকুয়াল টু 1/2, মানে 0.5। তাহলে অক্সিজেনের মোল সংখ্যা হয়ে গেল 0.5। এইটুকু থাক, এটা মোল থেকে আর ভর বের করছি না, দরকার নেই। কেন দরকার নেই, কারণ সেকেন্ড পার্ট আমাদের এখনও বাকি আছে। সেকেন্ড পার্টে বলছে এই যতটা অক্সিজেন তৈরি হলো, এতটা অক্সিজেন পাওয়ার জন্য কত গ্রাম জলের তড়িৎ বিশ্লেষণ করতে হবে। এবার জলের তড়িৎ বিশ্লেষণের আমরা নিশ্চয়ই ফর্মুলা বা ইকুয়েশন জানি, যে জল, আচ্ছা আমি আগে 2টা লিখে দিলাম, যাই হোক,
জল কি হয়, ভেঙে গিয়ে হাইড্রোজেন তৈরি করে। জলের তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে হাইড্রোজেন এবং অ্যানোডে অক্সিজেন গ্যাস তৈরি হয়। অক্সিজেন যেহেতু 1 আছে, ওদিকে 2 আছে, তাই সামনে 2 বসালাম, তাই 4 হয়ে গেল, তাই এখানে 2 বসাতে হলো। এবার অক্সিজেন কতটা তৈরি করেছি, এখানে 0.5 মোল। তাহলে এখানেও আমাকে 0.5 মোল অক্সিজেন তৈরি করার জন্য কতটা জল লাগবে, এটা হচ্ছে কোয়েশ্চেন। কতটা জলের তড়িৎ বিশ্লেষণ করলে 0.5 মোল O2 পাওয়া যাবে। তাহলে আবারও একই ফর্মুলা, নাম্বার অফ মোল অফ H2O জল ডিভাইডেড বাই নাম্বার অফ মোল অফ অক্সিজেন ইকুয়াল টু জলের কোএফিসিয়েন্ট বাই অক্সিজেনের কোএফিসিয়েন্ট। তাহলে নাম্বার অফ মোল অফ H2O ইকুয়াল টু, এদিকে 2 আর এটা কত, এটার ভ্যালু তো 0.5, তাহলে 2 × 0.5, 2 × 0.5 মানে 1। তাহলে জলের ওজন কত, ভর কত, ওজন মানে অ্যাকচুয়ালি ভর, ঠিক আছে। এখানে আর আমরা ফিজিক্সেরই সূক্ষ্ম আলোচনা করি না যে ওজন মানে ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। কেমিস্ট্রিতে মানে এই অঙ্ক করার সময় ওজন মানে অ্যাকচুয়ালি ভর। তাহলে মোল সংখ্যা ইন্টু মোলার মাস, জলের মোলার মাস হচ্ছে 18, ঠিক আছে। তাহলে টোটাল আমার 18 গ্রাম জল দরকার হচ্ছে। সেই পরিমাণ অক্সিজেন মানে 0.5 মোল অক্সিজেন পেতে গেলে 18 গ্রাম আমার জলের তড়িৎ বিশ্লেষণ করাতে হবে। দেখো আবারও আমার একটা কোয়েশ্চেন দিয়েছে, যেখানে বলছে এত গ্রাম নাইট্রোজেন উৎপন্ন করতে কত গ্রাম অ্যামোনিয়াম নাইট্রাইট, NH4NO2 নাম হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রাইট, কত গ্রাম অ্যামোনিয়াম নাইট্রাইটকে উত্তপ্ত করতে হবে। আবারও ইকুয়েশন দেয়নি। কেন দেয়নি, কারণ এই যে বিক্রিয়াটা আমরা লিখবো এখন, এটা আমাদের সিলেবাসে আছে, নাইট্রোজেন প্রস্তুতির মধ্যে আছে। তো আমরা জানি যে অ্যামোনিয়াম নাইট্রাইট এটাকে যদি উত্তপ্ত করা হয় তাহলে নাইট্রোজেন গ্যাস তৈরি হয় আর জল তৈরি হয়। এটা আমাদের সিলেবাসে আছে বলে এই রিয়াকশানটা আমরা জানি, এটা ধরে নিয়েছে ওরা, রিয়াকশান দেয়নি কোশ্চেনে। তাহলে দেখো 4টে হাইড্রোজেন, তো এখানে যদি 2 বসাই 4টে হাইড্রোজেন হয়ে গেল, অক্সিজেন 2টো মিলে গেল, নাইট্রোজেন 2টো মিলে গেল, ব্যালেন্স হয়ে গেছে। এবার 8.4 গ্রাম নাইট্রোজেন, নাইট্রোজেনটা হচ্ছে 8.4 গ্রাম। 8.4 মানে নাইট্রোজেন কত বলো তো, নাইট্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 14, তাহলে N2 মানে কত, 28, N2 মানে আণবিক ভর হচ্ছে 28। তাহলে এই যে 8.4 গ্রাম নিয়েছে মাস বাই মোলার মাস, তাহলে এটা হয়ে গেল মোল সংখ্যা, নাইট্রোজেনের মোল সংখ্যা হয়ে গেল। দেখো 28কে 3 দিয়ে গুণ করলে 84 হয়, তাহলে এটা 0.3 মোল। তাহলে আমরা আগে অ্যামোনিয়াম নাইট্রাইটের মোল বের করি। তাহলে অ্যামোনিয়াম নাইট্রাইটের মোল ডিভাইডেড বাই নাইট্রোজেনের মোল, মানে একবার লিখে দিচ্ছি 0.3 ইকুয়াল টু এর কোএফিসিয়েন্ট 1 আর এর কোএফিসিয়েন্ট 1। তাহলে মোল সংখ্যা অ্যামোনিয়াম নাইট্রাইটের এটা কত বেরিয়ে গেল, 0.3 বেরিয়ে গেল। তাহলে এই যে মোল সংখ্যা বেরোলো, এখান থেকে আমাদের কি বের করতে হবে, কত গ্রাম, তাহলে W, W ইকুয়াল টু মোল সংখ্যা ইন্টু মোলার মাস। এবার অ্যামোনিয়াম নাইট্রাইটের মোলার মাস কত, 2খানা নাইট্রোজেন হচ্ছে 28, 4টে হাইড্রোজেন 4, 2টো অক্সিজেন 16 দুগুণে 32, তাহলে 4 8 12, 12 আর 2 14, 4 আর 2 6, 64, তাই 64 দিয়ে গুণ করে দিই, এত গ্রাম হয়ে গেল, 12 19, তাহলে 19.2 গ্রাম অ্যামোনিয়াম নাইট্রাইটকে উত্তপ্ত করতে হবে। আর সেটা হচ্ছে আজকে শেষ অঙ্ক। দেখো ম্যাগনেসিয়াম কার্বনেট নিয়েছে 42 গ্রাম, একে উত্তপ্ত করলে কতটা ওজন হ্রাস হবে যদি নমুনাটি 100% বিশুদ্ধ হয় আর যদি নমুনাটি 80% বিশুদ্ধ হয়। এখন এই যে 100% বিশুদ্ধ 80% বিশুদ্ধ, আমরা এতক্ষণ যা যা অঙ্ক করলাম এই পার্সেন্টেজের কোনো ব্যাপার আসেনি, তার কারণ যে জিনিসটা বিক্রিয়া করেছে বা যে জিনিসটা তৈরি হয়েছে, এতক্ষণ যে কটা এক্সাম্পল করেছি সেখানে সবাই বিশুদ্ধই ছিল, 100%ই বিশুদ্ধ ছিল। মানে আমি যে নমুনাটা কিনেছি বাজার থেকে, যদি 100 গ্রাম কিনে থাকি তার মধ্যে সেটা 100 গ্রামই আছে। এখন এই অঙ্কটার ক্ষেত্রে আমরা দেখছি যে কোনোটা 100% বিশুদ্ধ, কোনোটায় ভেজাল মিশে আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা প্রথমে এই 80% যেটা বিশুদ্ধ ওটাকে এখন আলোচনার মধ্যেই আনছি না, আমরা শুরুতে যেটা করছি যে নমুনাটি 100% বিশুদ্ধ হলে, 100% যদি বিশুদ্ধ হয় তাহলে এতক্ষণ যা করেছি তাই, মানে নর্মালি অঙ্কটা করব। তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেট ক্যালসিয়াম কার্বনেটের মতোই একেও যদি হিট করি তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হয়
আর CO2 তৈরি হয়। এইবার ভালো করে লক্ষ্য করে দেখো, ম্যাগনেসিয়াম কার্বনেট হচ্ছে একটা সলিড, ম্যাগনেসিয়াম অক্সাইড হচ্ছে সলিড, এটা হচ্ছে গ্যাস। একটা জিনিস এখানে মেনশন করা নেই, সেটা হচ্ছে সামনে একটা জিনিস মেনশন করতে হবে, সেটা হচ্ছে খোলা পাত্রে 42 গ্রামকে নিয়ে উত্তপ্ত করা হচ্ছে। খোলা পাত্রে যদি উত্তপ্ত করা হয় তাহলে খোলা পাত্রে যদি একটা সলিড তৈরি হয় সে পাত্রের মধ্যে থেকে যাবে, কিন্তু যদি গ্যাস তৈরি হয় গ্যাস তো খোলা পাত্র থেকে বাইরে বেরিয়ে চলে যাবে। তাহলে যতটা উৎপন্ন পদার্থ অর্থাৎ কার্বন ডাই অক্সাইড বাইরে বেরিয়ে চলে যাচ্ছে ততটাই ভরের হ্রাস হবে, ভর কমে যাবে। তাহলে কতটা ভর হ্রাস হয় এটার মানে আসলে কতটা CO2 তৈরি হয় এটা বুঝে নিতে হবে, তাহলেই হয়ে যাবে। এবার দেখো 42 গ্রাম নিয়েছে, 42 গ্রাম মানে কত মোল আগে বের করি। ম্যাগনেসিয়াম হচ্ছে 24, ঠিক আছে, ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর 24, এটা এখানে আমি লিখিনি, কোয়েশ্চেনে দেওয়া থাকবে। 24, কার্বন 12, অক্সিজেন 348, সব মিলিয়ে এটা 84 হয়, 84। তাহলে 42 গ্রাম মানে 42/84 মোল, ঠিক আছে, N = W/M, তাহলে 0.5 মোল। তো 0.5 মোল থেকে কত মোল কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় এটা বের করি যাবে। তাহলে নাম্বার অফ মোল অফ ম্যাগনেসিয়াম কার্বনেট ডিভাইডেড বাই নাম্বার অফ মোল অফ CO2 ইকুয়াল টু এর কোএফিসিয়েন্ট ডিভাইডেড বাই ওর কোএফিসিয়েন্ট, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডেরও মোল সংখ্যা বেরিয়ে গেল 0.5 মানে কত, আচ্ছা কতটা ভর হ্রাস হয়েছে, ভর কত ভর, তার মানে কত ভর বা কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে সেটা বের করি। তাহলে 0.5 মোল মানে 0.5 মোলের সঙ্গে মোলার মাস কার্বন ডাইঅক্সাইডের 44 গুণ করে দিলাম, তাহলে 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে। তার মানে 22 গ্রাম ভর হচ্ছে হ্রাস হয়েছে। তার মানে আমাদের এই 1 নম্বরের আনসার হচ্ছে 22 গ্রাম। কতটা ভর হ্রাস হয়েছে? 22 গ্রাম। কেন? কারণ 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয়েছে এবং সেটা খোলা পাত্র, যেহেতু পাত্র থেকে বাইরে বেরিয়ে চলে গেছে। এবার এইটা হচ্ছে নর্মাল কেস, ঠিক আছে, যখন 100% বিশুদ্ধ। এবার যখন নমুনাটা 80% বিশুদ্ধ তখন এইবার কিন্তু একটুখানি বিষয়টা চেঞ্জ হয়ে গেল। নমুনাটা 80% বিশুদ্ধ মানেটা কি? মানে হচ্ছে এই যে আমি 0.5 মোল বের করলাম, আমি দেখলাম যে 42 গ্রামের মধ্যে 0.5 মোল থাকার কথা। এটা কখন থাকবে? যদি সেটা একদম বিশুদ্ধ হয় 100%। যদি 80% বিশুদ্ধ হয় তাহলে আসলে এই 0.5 মোলের মধ্যে 0.5 মোল নেই, আছে কতটা? 0.5 মোলের 80%। তাহলে অ্যাকচুয়ালি আমাকে বলতে হবে যে সেকেন্ড কেসে বিতে ম্যাগনেসিয়াম কার্বনেটের মোল সংখ্যা কত? 0.5 ইন্টু 80%, মানে 80/100 এত মোল। কেন? কারণ 80% বিশুদ্ধ, তাই। তাহলে 2 হয়ে গেল, এখানে 5 হয়ে গেল, ঠিক আছে, 0.5 হয়ে গেল, তাহলে এটা 0.2 হয়ে গেল। তাহলে 0.2 মোল হচ্ছে অ্যাকচুয়ালি এখন আমার ম্যাগনেসিয়াম কার্বনেট রয়েছে, ঠিক আছে। তাহলে 1 মোল থেকে যেহেতু 1 মোল তৈরি হচ্ছে, তাহলে আমরা বলবো যে এই ক্ষেত্রে CO2 কত মোল তৈরি হবে? 0.2 মোল, ঠিক আছে। আচ্ছা, এটা আমি ঠিক করলাম 5, এটা এর একটু গন্ডগোল করেছি মনে হচ্ছে। হ্যাঁ, এখানটা 4 হবে তো, 0.4, তাই তো হচ্ছে। এটা একটু ঠিক করে নাও, 0.4 হয়ে গেল। তাহলে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়ে গেল 0.4 মোল। তাহলে 0.4 ইন্টু 44, এত গ্রাম হচ্ছে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, 17 এত গ্রাম। তো যত গ্রাম কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো ততটাই হচ্ছে ওজন হ্রাস হয়েছে। তাহলে যখন বিশুদ্ধ নিয়েছে তখন 22 গ্রাম ওজন হ্রাস হয়েছে, আর যখন 80% বিশুদ্ধ তখন 17.6 গ্রাম। কপি করে নাও। এইবার দেখো, আজকের ভিডিও আমি এখানে শেষ করব। আমি সমস্ত অঙ্কগুলো একটা নতুনভাবে তোমাদেরকে শেখানোর চেষ্টা করলাম। বইতে যেরকম নর্মালি থাকে আর কি, ঐকিক নিয়মে লিখে অনেক বড় বড় ক্যালকুলেশন করে, সেইগুলো ছাড়া ছোট ক্যালকুলেশন করে কম সময়ে কীভাবে অঙ্কগুলো হবে সেইগুলো বোঝানোর চেষ্টা করলাম। বইতে যে অঙ্কগুলো আছে আরও তোমাদের করে দেওয়া বা এক্সারসাইজ, সেগুলো তোমরা সলভ করার চেষ্টা করো। যদি কোনো অঙ্ক করতে গিয়ে আটকে যায় তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাও, আমি সেটা
করে দেওয়ার চেষ্টা করব। আর পরবর্তী ভিডিওতে আমরা কি করব, বাষ্প ঘনত্ব, আপেক্ষিক ঘনত্ব ইত্যাদি নিয়ে আলোচনা করব এবং সেই সংক্রান্ত কিছু প্রবলেম সলভ করব। তারপর যদি সময় থাকে আবার আমরা এই ধরনের প্রবলেমে আবার ফিরে আসবো, আবার বেশ কিছু অঙ্ক এরকম করব। তাহলে আশা করা যায় আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু লাইক করো আর শেয়ার করে দাও বন্ধুদের সাথে। তাহলে কী হবে, অনেক বেশি স্টুডেন্টদের কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে। যত তোমরা বেশি বেশি করে শেয়ার করবে তত অনেক বেশি স্টুডেন্টদের কাছে ভিডিওটা পৌঁছবে, তত আমার পরিশ্রমটা আরও বেশি পরিশ্রমটা সার্থক হবে তত বেশি বেশি করে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকে এইটুকুই, টাটা।